এ পর্যায়ে শুরু হতে যাচ্ছে আমাদের আজকের সংসদের দ্বিতীয় অধিবেশন। আমাদের আজকের সংসদের এই দ্বিতীয় অধিবেশনে স্পিকার হিসেবে দায়িত্ব পালন করবেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সম্মানিত আইনজীবী অলি ইব্রাহিম। এ পর্যায়ে খ গ্রুপের বিতর্কে সরকার দল হিসেবে থাকবে তামিরুল মিলাদ কামিল মাদ্রাসার দল টিএমডিসি কিরোজ, এবং বিরোধী দল হিসেবে থাকবে অভিযাত্রী স্কুল অফ ডিবেট ঢাকা ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের টিম। এ পর্যায়ে আমি সরকার দলীয় টিম মেম্বারদেরকে আমি মঞ্চে ডেকে নেব। মঞ্চে আসবে নাবিল মুহান্নাদ, সাইদ বিন কামাল, আব্দুল্লাহ আল জাওয়াদ, জুবায়ের, জারিফ। তাদেরকে সরকার দলীয় সরকার দলের জন্য নির্দিষ্ট স্থানে অবস্থান করার জন্য অনুরোধ জানাচ্ছি। বিরোধী দলীয় দলে থাকছে ইয়ারুন জাহান, আহমদ জারিফ, আব্দুল্লাহ চৌধুরী আলভি, নূরে জাহান ফাতেমা, নূর আফরিন প্রধান। তাদেরকে বিরোধী দলের জন্য নির্দিষ্ট স্থানে অবস্থান নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। কিছুক্ষণের মধ্যেই আমাদের আজকের সংসদের দ্বিতীয় অধিবেশনে স্পিকার প্রবেশ করবে এবং দ্বিতীয় অধিবেশন শুরু করবে। আজকের এই শিশু পার্লামেন্টে মাননীয় স্পিকার আসিতেছে। হুঁশিয়ার! আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয় শিশু কিশোর সংগঠন ফুলকুড়ি আসর ঢাকা মহানগরী শতদল শাখা কর্তৃক আয়োজিত আজকের এই ফুলকুড়ি বিতর্ক উৎসব তথা শিশু পার্লামেন্ট 2026 অনুষ্ঠানে আগত সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত বিতর্কিকরা এবং আমার প্রাণপ্রিয় ছোট বন্ধুরা, সবাইকে আমার পক্ষ থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আমাদের আজকের এই ছায়া সংসদের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করব পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত নিয়ে আসার জন্য অনুরোধ করছি সংসদ মসজিদের সম্মানিত পেশ ইমাম তাহমিদকে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত নিয়ে আসার জন্য আহ্বান করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين صدق الله العظيم. السلام عليكم. ধন্যবাদ জানাচ্ছি তাহমিদকে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবার জন্য। সম্মানিত অতিথিবৃন্দ এবং বিতার্কিক বন্ধুরা, আমাদের আজকের এই ছায়া সংসদে যে মোশনটি নির্ধারিত হয়েছে সেটি হচ্ছে শিশু শ্রম রোধে আইনের চেয়ে সামাজিক সচেতনতা বেশি গুরুত্বপূর্ণ। আমি আবারও বলছি, শিশু শ্রম রোধে আইনের চেয়ে সামাজিক সচেতনতা বেশি গুরুত্বপূর্ণ। আমার আজকের এই ছায়া সংসদে আমার ডান পাশে আছে সরকারি দল টিএমডিসি কিডোস। মাননীয় প্রধানমন্ত্রী হিসেবে আজকের এই ছায়া সংসদে দায়িত্ব পালন করবেন, বক্তব্য উপস্থাপন করবেন নাবিল মুহান্নাদ। মন্ত্রী হিসেবে থাকবেন সাইয়দ বিন কামাল। সরকার দলীয় হুইপ আব্দুল্লাহ আল জাওয়াদ।
সংসদ সদস্য হিসেবে থাকবে জুবায়ের এবং জারিফ। পাশাপাশি আমার বাম পাশে আছে বিরোধী দল অভিযাত্রী স্কুল অফ ডিবেট। বিরোধী দলীয় নেতা হিসেবে আছে ইয়ারুপ জাহান, উপনেতা আহমদ জারিফ, বিরোধী দলীয় হুইপ আবদুল্লাহ চৌধুরী জানভি, রাইট। সংসদ সদস্য হিসেবে আছে নূরে জাহান ফাতেমা এবং নূর আফরিন প্রধান। সম্মানিত অতিথিবৃন্দ, বিতার্কী বন্ধুরা, আমরা আমাদের আজকের এই ছায়া সংসদ শুরু করব। তবে তার আগে যে বিষয়টি জানিয়ে রাখা প্রয়োজন সেটি হচ্ছে আমাদের এই ছায়া সংসদে গঠনমূলক পর্বে প্রত্যেক বক্তা 5 মিনিট করে তাদের বক্তব্য উপস্থাপন করবার সুযোগ পাবে এবং যুক্তি খণ্ডন পর্বে 3 মিনিট করে বক্তব্য উপস্থাপন করার সুযোগ পাবে। আমরা দেরি না করে আমাদের এই ছায়া সংসদের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করছি। মাননীয় প্রধানমন্ত্রীকে আহ্বান করছি আজকের এই ছায়া সংসদে তার প্রস্তাবটি উত্থাপন করবার জন্য। ধন্যবাদ মাননীয় স্পিকার, আমাকে আজকে ছায়া সংসদে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। মাননীয় স্পিকার, আমরা এমন একটা দেশ বাস করতেছি যেখানে আসলে এখন শিশুরা এখনও তাদের অধিকার ফিরে পায় না, যেখানে এমন একটা দেশ যেখানে 10,80,000 মানুষ শিশুরা এখনও শিশু শ্রমের সাথে যুক্ত। সেইখানে দাঁড়ায় মাননীয় স্পিকার, বাংলাদেশ এমন একটা দেশ যেখানে আমাদের পরিবারগুলা বা শিশুরা অনেক বেশি স্বাধীনচেতা মানুষ। সেইখানে বাংলাদেশের মানুষ আইনের প্রতি বেশি একটা বা আপনি কঠোর কিছু একটা করে দিলে তারা করতে চায় না, সেই এমন একটা দেশে বাস করতেছি। সেইখানে দাঁড়িয়ে আজকে এই ছায়া সংসদের প্রস্তাবটি হলো এই সংসদ মনে করে শিশুশ্রম রোধে আইনের চেয়ে সামাজিক সচেতনতা বেশি গুরুত্বপূর্ণ। মাননীয় স্পিকার দেখেন, প্রথমত এখানে শিশুশ্রম কারা করতেছে? মাননীয় স্পিকার দেখেন, শিশুশ্রম তারাই করতেছে যারা আসলে অনেক বেশি অর্থনৈতিকভাবে আনা। আপনার আজকে এখানে দুইটা ভাবে ভাগ করতে পারি, গ্রামের মানুষ এবং শহরের মানুষ। এইখানে আজকে ডিবেটে স্টেক হোল্ডার তারা হবে না যারা শহরে স্কুলে পড়ালেখা করতেছে বা স্কুলে নিয়মিত যাচ্ছে বা বড়লোক ফ্যামিলি বা অনেক বেশি এলিট ক্লাস ফ্যামিলি, তারা আজকে ডিবেটে আসতেছে না। মেনলি আজকে ডিবেটে তারাই যেতেছে সেই গ্রামের বা সেই পাহাড়ি অঞ্চলে যারা অনেক বেশি শিশু শ্রমের সাথে যুক্ত, তারা শিশু সমস্যায় দেখে তাদের মৌলিক অধিকারগুলো পাইতেছে না, তারা স্কুলে যাইতে পারতেছে না, তাদের মেইন যে অধিকার সেগুলো পাচ্ছে না। মাননীয় স্পিকার দেখেন, ফার্স্ট অফ অল আমরা আইনের জিনিসটা কেন এখানে বেশি গুরুত্ব দিচ্ছি না। মাননীয় স্পিকার দেখেন, আইনটা হলো এরকম, আজকে আপনি একটা আইন দিলেন, আজকে থেকে শিশু শ্রম একদম অফ হয়ে গেছে, আজকে থেকে কোনো ধরনের শিশুশ্রম রাখতেছেন না। এটা কিভাবে হবে? পুলিশরা রেড দিবে, পুলিশরা সেই জায়গায় গিয়ে সকল ধরনের শিশুশ্রম অফ করে দিচ্ছে। এইখানে দুইটা প্রবলেম আছে। প্রথম প্রবলেমটা হলো গিয়ে যে তারা আসলে শিশুশ্রম অফ করার পর তার আসলে নেক্সট শিশুটা সে আসলে কেন করতেছিল কারণ সে খাওয়া দাওয়া করতে পারতেছে না, তার সে একটা অর্থনৈতিক ব্যবস্থা নেই, এই জন্য শিশুশ্রম করতে পারতেছিল। কিন্তু যখন আইনের মাধ্যমে সেটা অফ করে দেন, তার আসলে নেক্সটে সে আসলে কি করবে? সে আসলে সেই শিশুশ্রমটা অফ করে সেই একটা এজেন্ডায় কাজ করতো, সেখান থেকে চলে গিয়ে সে আসলে কি করবে সেই চিন্তাটা কিন্তু আইন করতেছে না। এইখানে একটা প্রবলেম সৃষ্টি করতেছে। তারপর মাননীয় স্পিকার দেখেন, বাট সামাজিক সচেতনতা কিরকম ভাবে কাজ করবে? আপনাকে কোনো একটা চাপাই দিচ্ছে না, আপনাকে আস্তে আস্তে বিষয়টা বুঝাচ্ছে। এটা একটু লং টার্ম হইলো, এটা কিন্তু আমাদের দীর্ঘমেয়াদে একটা সলিউশন আনতে পারতেছে। এটা অনেকদিন একটু আস্তে আস্তে বোঝার ফলে সেই যখন তার মাইন্ডসেটটা, আমাদের সামাজিক সচেতনতার মেইন উদ্দেশ্য হইলো পুরো মাইন্ডসেটটা পরিবর্তন করে দেওয়া, কোনো কিছু চাপ দিয়ে না করা, সে নিজে থেকে এই জিনিসটা করা, পরিবারগুলো যদি নিজে থেকে সেই উদ্বুদ্ধ হয়। মাননীয় স্পিকার দেখেন, আমরা আজকের সংসদে কোনো একটা জিনিসকে আলাদাভাবে বেশি গুরুত্ব দিই। আপনি মাননীয় স্পিকার দেখেন, শুধুমাত্র আইনকে যে আমরা গুরুত্ব দিচ্ছি না এরকম না, আইন অবশ্যই গুরুত্বপূর্ণ একটা সেক্টর আমাদের শিশুশ্রম অফ করার জন্য, কিন্তু আপনি দেখেন আমরা সামাজিক সচেতনতাকে বেশি প্রায়োরিটাইজ করতেছি, আমরা এটাকে ইমপ্লিমেন্ট করব। কেননা সামাজিক সচেতন যদি আমাদের প্রত্যেকটা শিশুদের মাঝে হয় বা আমাদের যেই পরিবারগুলো আছে তারা যদি সামাজিক সচেতন হয়, তাহলে আপনার আইনগুলা কাজ করতে অনেক বেশি ইজি হচ্ছে। সো এই কারণে আমরা সামাজিক সচেতনতাকে অনেক বেশি গুরুত্ব দিচ্ছি, কিন্তু আইনটাকে ফেলে দেওয়া অবশ্যই আমাদের আইনটা প্রয়োজনীয় বা আইনটাকে আমরা গুরুত্ব দিচ্ছি, কিন্তু আইনটাকে আমরা সামাজিক সচেতনতার মাধ্যমে নিয়ে যাব। মাননীয় স্পিকার দেখেন, আমাদের সমাজ যখন অনেক বেশি সচেতন হইতেছে, সমাজ যখন সচেতন হওয়ার ফলে তখন কিন্তু নিজেরাই পুলিশ হাতে তুলে দিচ্ছে, তখন আইনটা আসলে কিভাবে কাজ করবে? তখন এইভাবে কাজ করবে যে যারা যেই পরিবারগুলো আছে অর্থনৈতিকভাবে বা আশেপাশে যে মানুষগুলো আছে, যখন কাউকে শিশুশ্রম করতে দেখতেছে, শিশুশ্রম করতে দেখার পর সে নিজেই কিন্তু পুলিশের কাছে যাচ্ছে বা পুলিশের কাছে গিয়ে ধরাই দিচ্ছে। এটার কারণ কি? সামাজিকভাবে সে সচেতন, কিন্তু সামাজিকভাবে সচেতন না হওয়ার ফলে কি হইতেছে যে পুলিশগুলো আছে বা তাদেরকে অনেক বেশি কাজ করতে হইতেছে বা তাদের সবার নিজের গিয়ে তাদের কাছে কাজ করতে, তাদেরকে ধরতে হচ্ছে। কিন্তু সমাজ যদি আজকে সচেতন হয় তাহলে কিন্তু সেই জায়গায় তারা নিজেরাই একে ধরা দিবে। এখন মাননীয় স্পিকার আমরা যদি ধরি, আমাদের সমাজে আসলে দুই ধরনের মানুষ আছে মাননীয় স্পিকার। একটা হইলো গিয়ে যে সেইখানে সেই শিশুশ্রম করতে দেখতেছে, শিশুশ্রম করতে দেখার পর সে অনেক বেশি সিম্প্যাথি ক্রিয়েট হচ্ছে, সিম্প্যাথি ক্রিয়েট হওয়ার ফলে
সে চিন্তা করতেছে আসলে কিভাবে তাকে ইউটিলাইজ করা যায় বা তাকে আসলে কিভাবে শিশুশ্রম থেকে সরানো যায়। সে এখন দেখেন সে এইটা চিন্তা করার পরও সে সরকারিভাবে তেমন কিছু করতে পারতেছে না, বা সরকার সচেতন বা সমাজ সচেতন না, তাই তেমন কিছু করতে পারতেছে না। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে যদি আমরা দেখি, যদি এইখানে আমরা সমাজ বুঝে সচেতন হয়, সে সমাজের সকলে মিলে বা গভর্নমেন্টের সাহায্য নিয়ে সে সচেতন হয়ে সে কিছু ফান্ড তৈরি করতে পারবে, ইন্ডাস্ট্রি তৈরি করতে পারবে এই শিশু শ্রমগুলো থেকে দূরে আনা যেত। মানুষ স্পিকার, এটা মেইনলি আপনি বলতে পারেন যে বিরোধী দল থেকে আসবে, আসলে তাদেরকে আসলে অর্থনৈতিকভাবে কীভাবে সামনে আমরা করব, সেই জায়গা থেকে আমরা যদি এইভাবে বিভিন্ন যারা এদের নিয়ে চিন্তা করে তাদেরকে যদি একসাথে করে আমরা একসাথে করে তারা ফান্ড ক্রিয়েট করতে পারি, এমন করতে পারি, সেটা কিন্তু অনেক বেশি হবে। তারপর মানুষ স্পিকার দেখি যে আইন জিনিসটা আসলে আপনার আসলে ভয় তৈরি করতেছে, আসলে তারা আসলে সচেতনতা তৈরি করতেছে না, বা তার আসলে যে আচরণ বা সেই জিনিসটা তৈরি করতে পারতেছে না। আইনের মাধ্যমে আসলে প্রবলেমটা কি হচ্ছে? আইনের মধ্যে প্রবলেম এটাই হচ্ছে, আপনি হইতে পারে আজকে পুলিশ রেড দিলেন, পুলিশ রেড দেওয়ার ফলে কি হইলো, সে আজকে সেই শিশুশ্রম থেকে চলে গেল, শিশুশ্রম থেকে চলে যাওয়ার ফলে কি হইলো, সে পুলিশটা চলে যাওয়ার ফলে সে কিন্তু আবার চলে আসতেছে, কারণ তার নিজের পয়েন্ট অফ ভিউ দেখতে হবে, তার আজকে খাইতে হবে, সেই জন্য সেই পুলিশটা যদি রেড থেকে চলে যায় 10 সেকেন্ড সময় চেয়ে নিচ্ছি। তো আলটিমেটলি দেখেন যখন সমাজ সচেতন হচ্ছে তখন এই জায়গাটা হচ্ছে না। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী জনাব নাবিল মোহাম্মদ। তিনি আজকের এই ছায়া সংসদে যে প্রস্তাবটি উত্থাপন করেছেন সেটি হচ্ছে শিশু শ্রম রোধে আইনের চেয়ে সামাজিক সচেতনতা বেশি গুরুত্বপূর্ণ। তিনি যেটি গুরুত্ব দিয়ে বোঝাবার চেষ্টা করেছেন, যদি সামাজিকভাবে সবার মাইন্ডসেট পরিবর্তন করা যায় তাহলে এই শিশু শ্রম আপনা আপনি শেষ হয়ে যাবে, এখানে আইন প্রয়োগের প্রয়োজন হবে না। বিতর্কের এই পর্যায়ে আমি আহ্বান করছি আজকের এই ছায়া সংসদের বিরোধী দলীয় নেতা, অভিযাত্রী স্কুল অফ ডিবেটের পক্ষ থেকে বিরোধী দলীয় নেতা ইয়ারুফ জাহানকে তার বক্তব্য উপস্থাপন করবার জন্য। মাননীয় স্পিকার, আজকে আমাদের প্রথমে বুঝতে হবে শিশু শ্রম মূলত এখানে কি বুঝাইতেছে। হয়তো এটা আমি আশা করেছিলাম যে আমার সরকারি দলের বন্ধুরা বলে যাবে, কিন্তু তারা বলেনি, তাই আমি বলেছি যে কাজ শিশুর ভবিষ্যৎ নষ্ট করে ফেলে পুরোপুরি, সেটাই হচ্ছে শিশু শ্রম। এখানে শিশু শ্রম মূলত একটা গভীর অর্থনৈতিক ও কাঠামোগত সমস্যা, যার চালিকা শক্তির মূল হচ্ছে আইন। ইউনিসেফ 2025 সালের তথ্য মতে বাংলাদেশে 5 থেকে 10 বছর বয়সী কর্মরত শিশুর হার 8.9%, প্রায় 10.7 লাখ শিশু এখনও হ্যাজার্ডিয়াস ওয়ার্কে যুক্ত। 2013 থেকে 2022 পর্যন্ত চাইল্ড লেবার রেট প্রায় স্থির রয়েছে। মাননীয় স্পিকার, আমাদের এখন বুঝতে হবে যে বাংলাদেশের প্রেক্ষাপটে শিশুশ্রমটা দেখতে কেমন। মানুষ জানে যে শিশুশ্রম খারাপ, তবুও অর্থনৈতিক প্রয়োজন বা লাভের কারণে এটা চালিয়ে যাচ্ছে। এখানে আরেকটা পয়েন্ট আসে, অর্থনৈতিক প্রণোদনা। এখানে অর্থনৈতিক প্রণোদনাটা কি? টাকা বাঁচানো বা বেশি লাভ করার জন্য মানুষ যে কাজ করতে উৎসাহ পায়, সেটাই অর্থনৈতিক প্রণোদনা। শিশুশ্রমের ক্ষেত্রে গরিব পরিবারগুলো শিশুকে কাজে পাঠায়, কারণ তারা আশা করে অতিরিক্ত আয় আসবে, এখানে সংসার চালানো সহজ হবে। এটাও এক ধরনের অর্থনৈতিক প্রণোদনা। এখন সামাজিক সচেতনতার ব্যাপারে বলা যায়। আজকে সমাজের সবাই জানে যে শিশুশ্রম করাটা খারাপ, আর শিশুশ্রম এখানে কারা করতেছে? শিশুশ্রম তারা করতেছে যারা সমাজে অনেক পাওয়ারফুল স্টেটে রয়েছে। তারা জানে যে তাদের কাছে এত পাওয়ার আছে যে কোনো সাধারণ একজন সচেতন নাগরিক তাদের সামনে দাঁড়াতে পারবে না, যার কারণে তারা নিজেদের কাজ চালিয়ে যাচ্ছে। এবার আমরা বলতে পারি আইন। বাংলাদেশের আইন এখানে মূলত বোঝা যাচ্ছে, আইন এখানে একটা প্রতিষ্ঠান যেখানে ল এনফোর্সমেন্ট, পুলিশ, এমনকি পুলিশ রয়েছে। আইন এখানে সরাসরিভাবে অপরাধকে প্রতিরোধ করতেছে, একটা প্রেশার ক্রিয়েট করতেছে, এবং প্রথম সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ভয় ক্রিয়েট করতেছে। আইন মূলত মানুষের আচরণকে নির্ধারণ করতেছে। মাননীয় স্পিকার, আমার সরকার দলের প্রধানমন্ত্রী বলে গিয়েছেন যে গ্রামের মানুষই মেনলি এখানে শিশুশ্রম দেখা যায়, বা গ্রামে এখানে শিশুশ্রম দেখা যায়, কিন্তু শহরের মানুষের মধ্যে শিশুশ্রম দেখা যায়, শুধু গ্রামে সেটা দেখা যায় না। এখানে মেনলি শহরে কিভাবে দেখা যায়? কারণ শহরেই যারা শিশুশ্রমটা প্রয়োগ করেছে তারা বেশিরভাগই দেখা যাচ্ছে শহরমুখী। আবার সামাজিক সচেতনতার আর্থিক সুরক্ষা, এখানে তারা বলেছে যে আইন শিশুদেরকে আর্থিক সুরক্ষা দিচ্ছে না, কিন্তু সামাজিক সচেতনতা এখানে আর্থিক সুরক্ষাটা দিতে পারতেছে না। আর তারা যে ফান্ডের কথা বলেছে, এই ফান্ড তারা কিভাবে ক্রিয়েট করবেন, সেই ফান্ড ক্রিয়েটের কথা তারা বলে যাননি। এখানে গভর্নমেন্ট আরও বলেছে যে সচেতনতা রুট কজ সলভ করে। এখানে রুট কজ অনেক ক্ষেত্রে পোভার্টি এবং চিপ লেবার মার্কেট বা নিম্ন শ্রমিক বাজার সচেতনতা দরিদ্র পরিবারকে বিকল্প আয় দেয় না। গভর্নমেন্ট আরও বলেছে যে
আইন আছে কিন্তু সেটা কাজ করছে না। সমস্যা মূলত আইন না, সমস্যা এনফোর্সমেন্ট দুর্বল। খারাপ এনফোর্সমেন্ট মানে আইন অপ্রয়োজনীয় না। মানুষ না বদলালে আইন কাজ করবে না, তারা এটা বুঝিয়েছে। অনেক আইনই মানুষের মাইন্ডসেট পুরো বদলানোর আগে বিহেভিয়ার কন্ট্রোল করে। সিট বেল্ট পরা, হেলমেট পরা, এমনকি ধূমপান নিষেধ। প্রথমে আইন আচরণ বদলায়, পরে সমাজ ধীরে ধীরে মাইন্ডসেট বদলায়। মাননীয় স্পিকার, আজকে আমরা দেখাবো যে শিশুশ্রম বন্ধ করতে সচেতনতা দরকার হলেও কার্যকর পরিবর্তনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলো শক্তিশালী আইন, এনফোর্সমেন্ট, রাষ্ট্রীয় ব্যবস্থা। এখানে আমাদের বুঝতে হবে মেট্রিকটা কি। আজকের ডিবেটে এই মেট্রিকটা হচ্ছে যে আমাদের কোন ওয়ার্ড সবচেয়ে বেশি ইম্প্যাক্টফুল, কোন ওয়ার্ড আমাদের সবচেয়ে বেশি কার্যকর একটা পরিবর্তন আনতে পারতেছে এবং কোন ওয়ার্ড বেশি দীর্ঘমেয়াদী। মানুষ শুধু সচেতন হলেই অন্যায় বন্ধ হয় না, যখন অন্যায়ের পেছনে অর্থনৈতিক লাভ থাকে তখন সেটা বন্ধ করতে বাধ্যতামূলক রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ প্রয়োজন। মাননীয় স্পিকার, আজকে আমরা বিশ্বাস করি এই 4টি কারণের জন্য আইন বেশি গুরুত্বপূর্ণ। প্রথমত, শিশু শ্রমের মূল কারণ অর্থনৈতিক। শুধু সচেতনতা দিয়ে দারিদ্রতা থামবে না। দ্বিতীয়ত, আইন ভয় সৃষ্টি করে, সচেতনতা শুধু অনুরোধ করে। তৃতীয়ত, সচেতনতা একটা লং টার্ম প্রসেস, কিন্তু শিশুরা এখনও ক্ষতিগ্রস্ত হচ্ছে। চতুর্থ, আইন ছাড়া সচেতনতা এনফোর্স করা যায় না। প্রথমত, একজন দরিদ্র বাবা জানেন শিশুর কাজ করা ঠিক নয়, তবুও তিনি শিশু সন্তানকে কাজে পাঠান, কারণ সংসার চালাতে হয়, খাবার কিনতে হয়, স্কুলের খরচ বহন করতে পারেন না। অন্যদিকে মালিক শিশুকে নেয়, কারণ কম বেতন প্রতিরোধ করতে পারবে না একটা শিশু, সহজে তাকে নিয়ন্ত্রণ করা যায়, যেভাবে বলবে সেভাবেই চলবে। অর্থাৎ সমস্যা এখানে অজ্ঞতা না, বরং অর্থনৈতিক প্রণোদনা। এখানে আইন ছাড়া কেউ থামবে না। এখানে গভর্নমেন্ট বলে গেছিল যে সচেতনতা মাইন্ডসেটে একটা পরিবর্তন আনবে, কিন্তু মাইন্ডসেট চেঞ্জ করে যদি পেটের ক্ষুধা থাকে, সরি টু সে, শিশুশ্রম চলবে। ধন্যবাদ। ধন্যবাদ জানাচ্ছি মাননীয় বিরোধী দলীয় নেতা ইয়ারুব জাহানকে তার বক্তব্য উপস্থাপন করবার জন্য। তিনি যেটি বলবার চেষ্টা করেছেন, আসলে শিশু শ্রম বলতে তিনি এমন কাজকে বোঝাচ্ছেন যেটি হচ্ছে শিশুর ভবিষ্যৎ নষ্ট করে, এবং তিনি খুবই এমফাসাইজ করে বলেছেন যে আসলে আইন ভয় সৃষ্টি করবে, তারপরে মানুষের মাইন্ডসেট পরিবর্তিত হবে। বরং আইন ভয় সৃষ্টি করবে, অন্যদিকে সচেতনতা শুধুমাত্র অনুরোধ করবে। বিতর্কের এই পর্যায়ে আমি আহ্বান করছি আজকের এই ছায়া সংসদের মাননীয় মন্ত্রী সাইদ বিন জামালকে তার বক্তব্য উপস্থাপন করবার জন্য। মাননীয় মন্ত্রী সাইদ বিন জামাল। হ্যালো। ধন্যবাদ আমাকে এই ছায়া সংসদে বক্তব্য প্রদানের সুযোগ করে দেওয়ার জন্য। প্রথমত, বিরোধী দলের প্রথম বক্তার যে বক্তব্যটা ছিল সর্বপ্রথম ভুল। তারা নিজেরাই বলে যাচ্ছেন যে আজকে মানুষজনগুলো অর্থনৈতিক দুর্বলতার কারণে আসলে শিশুশ্রমে যাচ্ছে। তার মানে ওদেরকে আজকে এটা দেখানো অনেক বেশি প্রয়োজন ছিল যে কিভাবে আসলে আইনটা প্রয়োগের মাধ্যমে এই সকল অর্থনৈতিক দুর্বলতাগুলো আসলে দূর হয়, যাতে করে তারা আর জীবনে কখনোই শিশুশ্রমে না যায়, যেটা তারা কখনোই দেখাতে পারে না। 1 নাম্বার। দ্বিতীয়ত, তারা আমাকে বলছে যে পাওয়ারফুল যে সকল মানুষজনগুলো আছে তারা আসলে হয়েছে যে এই সকল শিশুশ্রমগুলো করাইতেছে। তার মানে কি, পাওয়ারফুল মানুষজনগুলো যদি শিশুশ্রম করাইতে পারে, আমরা এটা বিশ্বাস করি এই সকল পাওয়ারফুল মানুষজনগুলো আপনার আইনটাকে কিনে ফেলতে পারে। তাদের কাছে এত পরিমাণ টাকা আছে, তারা আসলে গভর্নমেন্টকে লবিং করতে পারে, গভর্নমেন্টের আন্ডারে তারা গভর্নমেন্টকে ঘুষ বা এই সকল জিনিসপাতিগুলো দিয়ে তারা আইনটাকে কিনে ফেলতে পারে। তাহলে আপনার আইনটা আসলে কিভাবে কাজ করবে এটা নিয়ে তাদেরকে প্রপার আলোচনা দেওয়া অনেক বেশি ইম্পর্টেন্ট ছিল, যে আলোচনাগুলো তারা আমাদের কখনোই দেয় না। এখন আসেন আমি ইম্পর্টেন্ট কথা বলবো, আমাদের ওয়ার্ল্ডে আসলে কিভাবে আমরা অর্থনৈতিক এই যে মানুষজনগুলো অর্থনৈতিক দুর্বলতার কারণে এই কাজটা করতেছে, কিভাবে আমরা অর্থনৈতিক দুর্বলতা দূর করতেছি, বা আমাদের ওয়ার্ল্ডে মানুষজন কিভাবে হয়েছে যে অর্থনৈতিকভাবে স্টেবল হইতেছে। আমার ফার্স্ট স্পিকার আপনাকে সুন্দরভাবে বলে যে দেখেন আমাদের ওয়ার্ল্ডে 2 ধরনের মানুষ আছে। 1 নাম্বার মানুষ যারা হয়েছে যে আপনার ওয়ার্ল্ডে হয়েছে যে এই সকল যারা শিশ্রম করে তাদেরকে দেখে অনেক বেশি সিম্প্যাথি পায়, তাদেরকে নিয়ে কাজ করতে যায়, তাদেরকে হয়তো বা ফান্ডিং করতে যায়, তাদের জন্য কর্মসংস্থান তৈরি করতে চায়, বাট তারা আসলে কেন পারে না? কারণ তাদের কাছে টাকার অভাব আছে। দ্বিতীয়ত, তারা আসলে তাদের আশেপাশে সমাজের মানুষজনগুলো সচেতন না, যার কারণে তারা আসলে এই সাহসটা পায় না। বাট আমাদের ওয়ার্ল্ডে যখন গভর্নমেন্ট সামাজিক সচেতনতা করবে, ক্যাম্পেইন করবে, ফান্ডিং দিবে, তখন এই মানুষজনগুলো তখন উদ্বুদ্ধ পাবে যে ঠিক আছে আমি তাহলে এদেরকে নিয়ে কাজ করতে পারবো, কারণ গভর্নমেন্ট আমাকে টাকা দিতেছে। তখন এই সকল মানুষজনগুলো কি করবে, এই সকল মানুষজনগুলো নিজ থেকে হয়েছে গভর্নমেন্টের কাছে বলবে যে এখানে শিশুশ্রম হয়েছে, এদের জন্য কর্মসংস্থান দরকার। আমরা বিশ্বাস করি তখন এই সকল মানুষের জন্য কর্মসংস্থান বলেন, টাকা বলেন, ভাতা বলেন, এই সকল জিনিসগুলো ক্রিয়েট হবে। এই সকল জিনিসটা ক্রিয়েট হলে আমরা বিশ্বাস করি কর্মসংস্থানটা অনেক বেশি ভালো হবে। এবং যেহেতু এগুলো মিডিয়া কভারেজ পাবে, আমরা বিশ্বাস করি যখন আপনার মধ্যে সচেতন মানুষদের মধ্যে এক ধরনের কমিউনিটি ক্রিয়েট হবে, যে কমিউনিটিগুলো আপনার এনজিওর মতো কাজ করবে।
এনজিও যেভাবে ভাতা দেয়, আমরা বিশেষ করে তখন প্রত্যেকটা মানুষই একটা এনজিও হওয়া স্টার্ট করবে। প্রত্যেকটা মানুষ যখন একটা এনজিও হওয়া স্টার্ট করবে, প্রত্যেকটা মানুষই আসলে জিনিসটা যখন সরকারের কাছে যাবে, যে বলবে যে এখানে শিশু শ্রমগুলো হচ্ছে, এইগুলো আসলে বন্ধ করা উচিত, এগুলো হয়েছে যে আসলে হয়েছে যে তাদের জন্য একটা কর্মসংস্থান ব্যবস্থা করা উচিত। এবং তখন গভর্নমেন্টের কাছে প্রেশার পড়বে, গভর্নমেন্টের কাছে সচেতন মানুষগুলো প্রেশার দিবে, যে গভর্নমেন্টকে বলবে যে তোমার এখানে মানবাধিকার লঙ্ঘন কাজ হচ্ছে, তাও তুমি বন্ধ করতে পারছো না। এবং তুমি যেহেতু মানুষজনগুলো সচেতন, তখন সচেতন মানুষজনগুলো গভর্নমেন্টকে প্রেশার দিয়ে বলবে যে তোমাকে কর্মসংস্থান তাদের জন্য নিশ্চিত করতে হবে, নাহলে আমরা এই গভর্নমেন্ট মানি না, বা আমরা গভর্নমেন্টের বিরুদ্ধে হচ্ছে যে এক ধরনের প্রোটেস্ট করে স্টার্ট করবে। যেই জিনিসটা আমরা বিশ্বাস করি অনেক বেশি ইম্পর্টেন্ট। দ্বিতীয়ত আলাপ, আমরা বিশ্বাস করি যে ওদের ওয়ার্ল্ডে মানুষজনগুলো ইনফর্মাল যে সেক্টরগুলো আছে, ইনফর্মাল সেক্টরে আসলে কখনোই তারা আইন দিয়ে কখনোই হয়েছে যে মানে শিশুশ্রম বন্ধ করতে পারবে না। ইনফর্মাল সেক্টরগুলো কি? চায়ের দোকান, ইটের ভাটা, লেগুনা স্ট্যান্ড, এই সকল জায়গায় আপনি পুলিশ দিয়ে কখনোই রেড দিতে পারবেন না। আপনি চিন্তা করে দেখেন, আজকে আপনি যদি গ্রামে যান, আপনার গ্রামের রাস্তা ঠিকভাবে ট্রাফিক পুলিশগুলো দেখেন না। কারণ কি? আসলে বাংলাদেশে শিশুশ্রমগুলো কত মানুষজন করতেছে? 17 লক্ষ মানুষজনগুলো শিশুশ্রম করতেছে। এই সকল মানুষজনগুলো আপনি এতগুলো পুলিশ দিয়ে আপনি সবাইকে আইনের আওতা আনতে পারবেন না। আপনি যায় চায়ের দোকানে রেড দিতে পারবেন না। আপনি যায় লেগুনা স্ট্যান্ড থেকে শিশুকে ধরে আপনি প্রতিষ্ঠানে বসাতে পারবেন না। আমরা বিশ্বাস করি এই সকল জিনিসগুলো তো আমাদের ওয়ার্ল্ডে ঠিক হবে কিভাবে? আমাদের মানুষগুলো অনেক বেশি সচেতন, রাইট? আমরা মানুষগুলো সচেতন করতেছি, অর্থাৎ তখন যে মানুষটা দেখবে যে চায়ের দোকান রেড হচ্ছে, চায়ের দোকানে একটা শিশু কাজ করছে, সে তখনই প্রতিবাদ করবে, ইনস্ট্যান্ট প্রতিবাদ করে সে ডিরেক্ট আইনের কাছে যাবে। আমাদের ওয়ার্ল্ডে কিন্তু আইনটা এক্সিস্ট করতেছে, আমরা যা সচেতনকে বেশি প্রায়োরিটি দিতেছি। যেহেতু আমাদের ওয়ার্ল্ডে আইনটা এক্সিস্ট করছে, তখন ওই সচেতন মানুষটা দেখবে এবং সে বলবে যে এটা কত ঠিক না, এবং সে ওই যে চায়ের দোকানটার আছে তাকে হয়েছে পুলিশের কাছে দিবে। আমরা বিশ্বাস করি এখানে পুলিশের আসলে দিন শেষে ঘুরে ফিরে আসতে গেলে অনেক ধরনের প্যারা হবে, যেটা আমার ফার্স্ট স্পিকার বলছে। কারণ মানে আপনি যদি পুলিশকে রেডও দেন, পুলিশ যদি চলেও যায়, তখন হচ্ছে যে আপনি হচ্ছে পরে আসলে দিন শেষে সকল জায়গায় হয়েছে যে ঠিকভাবে এই শিশুগুলো বন্ধ করতে পারবে না, তারা হয়তো আবারও সেই জায়গায় আসে স্টার্ট করবে। বাট মানুষজনগুলো যদি সচেতন হয়, এটা প্রবলেম। দ্বিতীয় সমস্যা, আমরা বিশ্বাস করি গভর্নমেন্ট আপনাকে একটা আইওয়াজ দিবে আইনের মাধ্যমে। দেখেন, পাহাড়ি অঞ্চল, উপকূলীয় অঞ্চল, হাওর অঞ্চল, এই সকল জায়গায় আপনি কখনো আইন দিয়ে কিছু করতে পারবেন না। আপনি আজকে চিন্তা করে দেখেন, গভর্নমেন্ট চাইলে এখন পুলিশগুলোকে হাওর অঞ্চল, উপকূলীয় অঞ্চল, পাহাড়ি অঞ্চল বা হচ্ছে চট্টগ্রামের ওই সকল অঞ্চলে ঠিকভাবে হয়েছে যে আইনগুলো মানে আইনগুলো প্রণয়ন করতে পারবে না। অর্থাৎ এই আইনগুলো প্রণয়নগুলো যখন করতে পারবে না, তখন গভর্নমেন্ট কি করবে? গভর্নমেন্ট যা ঢাকা শহরে কয়েকটা গুলিস্তানের মতো জায়গা হচ্ছে বস্তি উজাড় করে দিবে, শিশুশ্রমগুলো বন্ধ করবে। এর মাধ্যমে জনগণ, যেহেতু ওদের বলে জনগণ অসচেতন, তখন তারা ভাববে যে ঠিক আছে, তাহলে আমাদের সরকার তো অনেক বেশি ভালো, আমাদের সরকার তো শিশুশ্রমে অনেক বেশি ভূমিকা রেখে ফেলছে। আসলে তাদের সরকার কোনো বেশি ভূমিকা রাখতেছে না, যা দুই তিনজন মানুষকে জরিমানা আন্ডারে নিয়ে আসতেছে। বাট স্টিল আজকে গ্রাম অঞ্চলে বা আপনার পাহাড়ি অঞ্চলে যে সকল জায়গায় এখনো শিশুশ্রমগুলো বন্ধ হচ্ছে না, ভালো লেভেলে শিশুশ্রমগুলো হচ্ছে, ওগুলো নিয়ে ওদের ওয়ার্ল্ডে কোনো কোশ্চেনই হবে না। অর্থাৎ ওদের ওয়ার্ল্ডে সরকারটা ঠিকভাবে জনগণের জাস্ট আইওয়াজ দিবে। বাট আমাদের ওয়ার্ল্ডে কি হতেছে? আমাদের ওয়ার্ল্ডে আমরা মানুষজনকে অর্থনৈতিকভাবে সচ্ছল করার জন্য একটা ভূমিকা রাখতেছি, কারণ আমাদের ওয়ার্ল্ডে গভর্নমেন্ট টাকা দিতেছে এবং মানুষজনকে টাকাটা ইউটিলাইজ করতে পারছে। ধন্যবাদ, আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ জানাচ্ছি মাননীয় মন্ত্রী সাইদ বিন কামালকে তার বক্তব্য উপস্থাপন করবার জন্য। মাননীয় মন্ত্রী যে বিষয়টি বলেছেন যে আসলে আর্থিক প্রণোদনা এবং সরকার সামাজিক সচেতনতার জন্য বিভিন্ন এনজিওতে ইনভেস্ট করবে এবং তারাই আসলে একটা ওয়াচডগের মতো কাজ করবে, যেখানে শিশুশ্রম হবে সেটা সরকারকে অবহিত করবে এবং এর মাধ্যমে আসলে শিশুশ্রমটা বন্ধ হবে। এ পর্যায়ে আমি আহ্বান করছি আজকের এই ছায়া সংসদের বক্তব্য দেবার জন্য মাননীয় বিরোধী দলীয় উপনেতা আহমদ জারিফকে তার বক্তব্য উপস্থাপন করবার জন্য। জনাব আহমদ জারিফ, বিরোধী দলীয় উপনেতা। মাননীয় স্পিকার, দেখেন, আজকে অপোজিশন সাইডে কখনোই এই বার্ডেনটা ছিল না যে আমাদের অর্থনৈতিক দুর্বলতা আমরা কিভাবে দূর করব। আজকে এই ডিবেটটা একটা কম্পারেটিভ বেসড ডিবেট। তার মানে এই ডিবেটের মেইন বার্ডেন হওয়া উচিত এইটা যে কোন ওয়ার্ল্ডে আমাদের শিশু শ্রম কমাইতে আমরা বেশি পারতেছি। এই বার্ডেনটা কখনো আমাদের ছিল না যে আমরা কিভাবে অর্থনৈতিক দুর্বলতা কিংবা রাষ্ট্রের কাঠামো দূর করব। স্টিল আমরা এটার উত্তর দিয়ে যাব। দেখেন মাননীয় স্পিকার, আজকে গভর্নমেন্ট সাইড এটা মেনে নিছে যে আপনাদের ওয়ার্ল্ডে অনেক বেশি পাওয়ারফুল লোকজন আছে যারা অ্যাকচুয়ালি চাইলেও এই শিশু শ্রমগুলো বন্ধ করতে দেয় না। তার মানে কি? আপনি যখন মানুষ এখন দেখেন মাননীয় স্পিকার, আপনার কারেন্ট ওয়ার্ল্ড সিচুয়েশনকে আজকে শহরের প্রত্যেকটা মানুষকে জানে না যে আপনার ওয়ার্ল্ডে শিশু শ্রম করাটা খারাপ, স্টিল কেন মানুষজন করতেছে? কারণ ওই পাওয়ারফুল লোকগুলো কখনোই আইনটাকে সঠিকভাবে, ওই পাওয়ারফুল লোকগুলো কখনোই এই আইনের
ফাঁকফোকর দিয়ে বের হয়ে যাওয়ার চেষ্টা করে। দ্যাট মিনস কি আমাদের আইনের ইমপ্লিমেন্টেশনগুলো আরও অনেক কঠোরভাবে হওয়া দরকার। আমাদের আইনের প্রয়োগগুলো যখন আরও অনেক বেশি করে হবে তখন ওই মানুষগুলো না ফাঁকফোকরগুলো অনেক বেশি কমে যাবে। দেখেন মানুষ স্পিকার, আজকে দেখেন মানুষ জানার পরও কিভাবে রাজনের মতো একটা ছেলেকে পিটায় হত্যা করা হইতেছে, যেখানে অ্যাকচুয়ালি সবাই জানে যে শিশু শ্রম করা জিনিসটা কিন্তু খারাপ। দেখেন মানুষ স্পিকার, তারা আজকে এনজিও খোলার কথাগুলো বলতেছে। দেখেন মানুষ স্পিকার, আজকের ওয়ার্ল্ডে আমরা একটা ক্যাপিটালিস্টিক ওয়ার্ল্ডে বসবাস করতেছি। তার মানে কি? তার মানে এখানে শিশু শ্রমের যে মানুষগুলো আছে, এই শিশু শ্রমিকদের অনেক বেশি ডিমান্ড আছে। এই ডিমান্ডগুলোর ফলে কি হয়? এই ডিমান্ডগুলোর ফলে যে বড় বড় ক্ষমতাসীন মানুষগুলো আছে, এই মানুষগুলো চাবেই যে আপনার এনজিওগুলোকে কিনে নাও। এন্ড মানুষ স্পিকার দেখেন, আমরা আজকে বিশ্বাস করি বাংলাদেশ অনেক দুর্নীতিগ্রস্ত একটা দেশ, যেখানে আপনার এনজিওগুলো কিংবা ইউনিসেফের মতো সংস্থাগুলো চালানোতেও অনেক বেশি দুর্নীতি করা হয়। এই জিনিসগুলোর কাজগুলো আটকায় দেওয়া হয়। কারণ কি? কারণ এখানে আইন কঠোরভাবে প্রয়োগ করা হইতেছে না। আইন কঠোরভাবে প্রয়োগ করা না করার ফলে আপনার সামাজিক সচেতনতা থাকার ফলেও এই কাজগুলো আপনি সঠিকভাবে করতে পারতেছেন না। দেখেন মানুষ স্পিকার, আমাদের এখানে কি ইউনিসেফ অনেক আগে থেকে কাজ করতেছে না? স্টিল কেন শিশু শ্রম এত বেশি করে হইতেছে? কারণ আপনি সঠিকভাবে আইনগুলো প্রয়োগ করতে পারতেছেন না। আইন সঠিকভাবে প্রয়োগ করতে পারলে আপনার এই ইউনিসেফগুলো সদস্য করতে পারতেছে না। পিওআই আপনি নেবেন? দেখেন মানুষ স্পিকার, আজকে ইভেন ইফ আমরা যদি ওদের কথাও ধরে নেই যে চায়ের দোকানের মানুষজন এই শিশু শ্রমগুলো করতেছে, স্টিল ওদের ওয়ার্ল্ডে মানুষের হিউম্যান নেচারটা এরকম। মানুষ যখন দরিদ্রতায় পড়ে তখন মানুষ চিন্তা করে না কোনটা সঠিক কোনটা বেঠিক। তখন মানুষ চিন্তা করে যে আমার কি লাগবে, আমার খাবার লাগবে, আমার আজকে পরিবারকে সার্ভাইভ করানো লাগবে। মানুষের হিউম্যান নেচার যখন এরকম, তখন মানুষ চিন্তাই করবে যে ভাই আমার এই বাচ্চাটাকে আমি কাজে দিয়ে দিই, কারণ কাজে না দিলে আমি বাঁচতে পারতেছি না। সো এই চিন্তাগুলো যখন মানুষজনের আসবে, তখন ওই চায়ের দোকানে যে মানুষগুলো কাজ করতেছে ওই মানুষগুলোকেও না আপনি ঠেকাইতে পারবেন না। ইভেন ইফ আপনার যদি অনেক বেশি সামাজিক সচেতনতা বৃদ্ধি করাও হয়, আপনার এই ওয়ার্ল্ডে আপনি কখনো ওই মানুষগুলোকে এই জিনিসটা আটকাইতে পারবেন না। রেদার তারা চেষ্টা করবে যে সামাজিক সচেতনতাগুলোকে কীভাবে বাইপাস করে আর এই জিনিসগুলো করা যায়। কারণ আপনার সোসাইটি ইনসেন্টিভ, আপনি বাংলাদেশের মতো একটা বাংলাদেশের মতো একটা দেশ যেখানে অ্যাকচুয়ালি চাইলেও আপনি সবার পোভার্টি সমাধান করে ফেলতে পারতেছেন না, সেখানে আপনি যতই সামাজিক সচেতনতা বৃদ্ধি করেন না কেন, আপনার এই মানুষগুলো না কখনোই নিজেদের ক্রাইমটাকে থামাবে না। তৃতীয়ত, আমরা আজকে বিশ্বাস করি আমাদের ওয়ার্ল্ডে শিশুদের প্রোটেকশনটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আজকে আপনাদের এই জিনিসটা অনেক বেশি লং টার্ম একটা সমস্যা। আপনারা যেইভাবে সলিউশন করতে চাইতেছেন এটা অনেক বেশি একটা লং টার্ম প্রসেস। কিন্তু দেখেন আপনাদের এই সলিউশনের সময়টাতে স্টিল শিশুরা কি নির্যাতিত হবে না? স্টিল ওই সময়টাতে সামাজিক সচেতনতা যখন আপনি করতে থাকবেন, তখন কি আরেকটা শিশুকে মারধর করা হবে না? সেই শিশুকে কি কাছে লাগানো হবে না? সেই মুহূর্তটাতে আপনারা কি করবেন? সো এত লং টার্ম একটা প্রসেস, যেখানে শিশু শ্রম একটা হিউম্যান রাইট ভায়োলেশন, সেই জিনিসটাতে শিশুদের আমাদের ইমিডিয়েট প্রোটেকশন দরকার। এই ইমিডিয়েট প্রোটেকশনের জন্য আপনি যখন ল এনফোর্সমেন্ট গুলোকে বেশি জোরদার না করবেন, তখন এই ইমিডিয়েট প্রোটেকশনটা আপনি শিশুদেরকে দিতে পারতেছেন না, যেটা শিশুদের মোরাল দায়িত্ব। এই ইমিডিয়েট প্রোটেকশন যদি আপনি না দিতে পারেন, তাইলে শিশুদের যে মোরাল রাইট ভঙ্গ হইতেছে সেটা আপনারা কিভাবে ঠেকাবেন? মানুষ দেখেন, তারা যখন আজকে বলতেছে যে তাদের ওয়ার্ল্ডে অনেক বেশি এনজিও আছে যারা হয়তো বা কাজ করতে যাবে, কিন্তু মানুষ দেখেন আপনার ওয়ার্ল্ডে স্টিল মানুষজন, আপনার ওয়ার্ল্ডে কখনোই মানুষজনের এই দায়বদ্ধতা নাই যে আমি যদি ইভেন ইফ শিশু শ্রম নাও করতে চাই আমার কোনো ক্ষতি হবে। কারণ কি? কারণ আইন একটা ইনস্টিটিউশনাল ব্যারিয়ার। এইখানে মানুষজনের না এই দায়বদ্ধতাটুকু থাকে যে না, আমি যদি কখনো ক্ষতি করি, আমি যদি কখনো শিশু শ্রম করি আমার কোনো একটা ক্ষতি হবে। মানুষজন কেন নিজের আচরণ চেঞ্জ করে? কারণ মানুষজন চিন্তা করে যে আমার ক্ষতি হওয়ার চান্স আছে, আমার এখানে রিস্ক আছে। এই জিনিসগুলোর উপর চিন্তা করে মানুষজনের আচরণ চেঞ্জ হয়। তো এইখানে এসে মানুষজন যখন চিন্তা করবে যে না আমার ক্ষতি হওয়ার চান্স আছে, তখন মানুষজন কিন্তু এই জিনিসগুলো আর করতে চাবে না। রেদার আপনার যখন সামাজিক সচেতনতা আপনি বাড়াইতেছেন, তখন মানুষের জন্য কোনো ইনস্টিটিউশনাল ব্যারিয়ার নাই, কোনো অ্যাকাউন্টেবিলিটি নাই যে ভাই আমার শিশু শ্রমটাকে রোধ করা লাগবে। রেদার আমাদের সাইড অফ দ্য ওয়ার্ল্ডে মানুষজনের এই অ্যাকাউন্টেবিলিটি অনেক বেশি যে আমি যদি না করি তাহলে আমাদের শাস্তি ভয় আছে, এই জন্য মানুষজন শিশু শ্রম রোধ করবে। তো আমরা মনে করি আজকে আমরা ডিবেটটা উইন করি। ভেরি প্রাউড টু অপোজ। ধন্যবাদ জানাচ্ছি মাননীয় বিরোধী দলীয় উপনেতা আহমদ জারিফকে। তিনি তার বক্তব্য অত্যন্ত চমৎকারভাবে উপস্থাপন করেছেন এবং তিনি বারবার যে বিষয়টি গুরুত্ব দিয়ে বলেছেন, আসলে আইনের যথাযথ প্রয়োগ না থাকলে, আইনের কঠোর প্রয়োগ না থাকলে সেখানে সামাজিক সচেতনতা কোনোভাবেই শিশু শ্রম রোধ করতে পারবে না। এ পর্যায়ে আমি আহ্বান করছি আজকের এই ছায়া সংসদের গঠনমূলক পর্বের সরকার দলের সর্বশেষ বক্তা, সরকার দলীয় হুইপ আব্দুল্লাহ আল জাওয়াদকে তার বক্তব্য উপস্থাপন করবার জন্য। ধন্যবাদ মাননীয় স্পিকার, আজকের সংসদে আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। মাননীয় স্পিকার, আজকের এই বিতর্কের ধারাবাহিকতায় এই পর্যায়ে এমন একটি ক্ল্যাশ পয়েন্টে আমরা উপনীত হয়েছি, যেটা হচ্ছে গিয়ে
অর্থনৈতিক ব্যবস্থার কথা। মাননীয় স্পিকার, আমরা আমাদের দলের প্রধানমন্ত্রী আগেই বলে গিয়েছেন যে একটা শিশু যখন তাকে শিশু শ্রম থেকে তুলে নিয়ে আসা হবে, আগে এই জিনিসটা বুঝতে হবে যে আসলে শিশু শ্রম কারা করে। শিশু শ্রম হচ্ছে তারাই করে যারা হচ্ছে কি অর্থনৈতিকভাবে দুর্বল, যাদের পরিবারে এখনো পর্যন্ত অর্থনৈতিকভাবে স্টেবল না, এরকম পরিবারের শিশুরাই হচ্ছে গিয়ে শিশু শ্রম করে। মাননীয় স্পিকার, এরকম একটা পরিবার মাননীয় স্পিকার যখন তাদের শিশুদেরকে হচ্ছে শিশু শ্রম থেকে দূরে নিয়ে আসা হবে, তখন তাদেরকে কিভাবে আমরা অর্থনৈতিকভাবে সাপোর্ট দিব। মাননীয় স্পিকার, এখন দেখেন, আপনি যখন আপনার ওয়ার্ল্ডে আপনার হচ্ছে সমাজের মধ্যে সচেতনতা ক্রিয়েট করবেন, সচেতন হওয়ার পরে মানুষ এই জিনিসটা চিন্তা করবে যে শিশু শ্রম থেকে যেহেতু তাদেরকে তুলে এনেছি, এখন তাদেরকে অর্থনৈতিকভাবে স্টেবল করা দরকার। এইখানে তারা যখন স্টেবল করতে যাবে তখন বিভিন্ন এনজিওরা আগিয়ে আসবে এবং সাথে গভর্নমেন্ট নিচ্ছে না, গভর্নমেন্টও তার সাথে কোলাবোরেশন করে শিশুদেরকে কিভাবে শিক্ষামুখী করা যায় সেই বিষয়ে সিদ্ধান্ত নেবে। মাননীয় স্পিকার, আপনি আরেকটা বিষয় খেয়াল করেন মাননীয় স্পিকার, আপনার ওয়ার্ল্ডে যে আপনি যখন শিশুদেরকে শিশু শ্রম থেকে নিয়ে আসতেছেন তখন কি হচ্ছে মাননীয় স্পিকার, সে বাসায় বসে থাকতেছে, বাসায় বসে থাকার কারণে তার অর্থনৈতিক কোনো বেনিফিট আসতেছে না বা সে বাসায় থেকে কোনো ভ্যালু অ্যাড হচ্ছে না। মাননীয় স্পিকার, এই সময় কী হবে মাননীয় স্পিকার, নিচ্ছি না, এই সময় মাননীয় স্পিকার তখন তার পরিবার বলবে আমার ঘরে ভাত জুটে না, আমার ঘরে খাদ্য জুটে না, কিন্তু আমার ছেলে বাসায় বসে অকর্মার মতো বসে রয়েছে। তখন মাননীয় স্পিকার এই পরিবারগুলো সরকারের বিরুদ্ধে নেমে আসবে আন্দোলন করার জন্য এবং বিরাট একটা আন্দোলন হয়ে দেশটা অস্থিতিশীল হয়ে যেতে পারে। মাননীয় স্পিকার, তারপরে মাননীয় স্পিকার আরেকটা জিনিস, সেটা হচ্ছে আসলে আপনি যদি আইনের দিকে তাকান, আইন আসলে হচ্ছে সীমিত পর্যায়ে কাজ করে। আপনি যদি দেখেন পাহাড়ি অঞ্চল বা হচ্ছে যেসব মানে মফস্বল এলাকা, সেসব জায়গায় আসলে পুলিশ ওইভাবে রেড দেয় না। মাননীয় স্পিকার, তখন আপনি এইসব জায়গায় যখন চায়ের দোকানে একটা ছেলে শিশু শ্রম দিচ্ছে বা সে কাজ করতেছে, তখন মাননীয় স্পিকার আপনি পুলিশকে সবসময় খুঁজে পাবেন না। মাননীয় স্পিকার, কিন্তু এইখানে যদি আমরা জনগণের মধ্যে সচেতনতা ক্রিয়েট করি, সচেতনতা ক্রিয়েট হওয়ার মাধ্যমে যখন জনগণ জিনিসটাকে দেখবে, তারা এটাকে ডিফেন্ড করার চেষ্টা করবে এবং ডিফেন্ড করার মাধ্যমে শিশু শ্রম থেকে শিশুদেরকে বেরিয়ে আনবে এবং তারা যে অর্থনৈতিক যে সমস্যাটা ক্রিয়েট হবে ওটা এনজিওরা সলভ করে দিবে। মাননীয় স্পিকার, এখন মাননীয় স্পিকার আসি, আজকে আমরা ডিবেটটা কেন উইন করি। মাননীয় স্পিকার, আমরা দেখিয়েছি যে যখন আইন আসলে একটা ওয়ার্ল্ডের মধ্যে সচেতনতা এবং আইন দুইটাই গুরুত্বপূর্ণ, কিন্তু আমাদের সচেতনতা বাড়াতে হবে। যদি মানুষ সচেতন না হয় তাহলে আইন আপনি যেভাবে প্রয়োগ করেন না কেন, মানুষ তার কুকর্ম করার জন্য সবসময় অল্টারনেটিভ একটা ওয়ে খুঁজবে। মানুষ এই জায়গায় আমরা আজকে সলিউশনটা দেখিয়েছি যে আমরা যখন সচেতন হব তখন তাদেরকে শিশু শ্রম থেকে বাইরে নিয়ে আসবো এবং তারপরে তাদেরকে আর্থিকভাবে সহযোগিতা করে শিক্ষামুখী করব। এইভাবে আমাদের যে শিশু শ্রম আছে এটা দূর করার চেষ্টা করব। এই জায়গায় আমরা আজকে ডিবেটটা জিতি। মাননীয় স্পিকার, তারপরে মাননীয় স্পিকার আমরা দেখিয়েছি যে যখন একটা সচেতন কমিউনিটি গড়ে উঠবে তখন মাননীয় স্পিকার এই জিনিসটা মিডিয়া কাভারেজ হবে। মিডিয়া কাভারেজ হওয়ার কারণে গভর্নমেন্ট এই জিনিসটাকে আরো ভালোভাবে ইম্পর্টেন্টলি দেখবে এবং এই জিনিসটাকে তারা সলভ করার চেষ্টা করবে। তারপরে মাননীয় স্পিকার আপনি যেটা আরেকটা বিষয় যেটা সেটা হচ্ছে গিয়ে আইন প্রয়োগ যে সীমিত, এটার কারণে আপনি দেখতে পাবেন যখন তারা সরকার দল আইন প্রয়োগ করবে, আইন প্রয়োগ করার মাধ্যমে তারা হচ্ছে গিয়ে সিগনিফিকেন্ট কিছু এলাকায় হচ্ছে আইনটা প্রয়োগ করবে, যেটা হচ্ছে গিয়ে একটা আইওয়াস হিসেবে কাজ করবে। মাননীয় স্পিকার, আপনি যদি পাহাড়ি অঞ্চলের দিকে তাকান, সেখানে আসলে কোনো সময় এভাবে আইন প্রয়োগ করতে পারবে না। মাননীয় স্পিকার, সর্বশেষ মাননীয় স্পিকার আমি যদি বলতে চাই, আজকে যদি দুইটা ওয়ার্ল্ড কল্পনা করি, সেই ওয়ার্ল্ডে মাননীয় স্পিকার আমাদের ওয়ার্ল্ডে হচ্ছে এমন একটা ওয়ার্ল্ডে আমরা বাস করতেছি যেখানে মানুষ সচেতন এবং সচেতনতার কারণে মানুষ সবসময় চেষ্টা করবে যে শিশু শ্রম যেন না হয় এবং শিশু শ্রম থেকে তাদেরকে বের করে এনে তাদেরকে শিক্ষামুখী করবে। এবং অন্যদিকে যখন আমরা তাদের ওয়ার্ল্ডের দিকে তাকাই, তাদের ওয়ার্ল্ডে এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে তারা ইনস্ট্যান্ট আইন প্রয়োগ করার মাধ্যমে 5 দিন 10 দিনের মধ্যে হচ্ছে গিয়ে একটা শিশু শ্রম অফ করে রাখতেছে, কিন্তু তারা অল্টারনেটিভ কোনো পথ দেখাচ্ছে না যেটার মাধ্যমে একটা শিশু তার পরবর্তী জীবন গড়ে তুলবে। এই জায়গাটায় তারা হচ্ছে যখন এরকম অল্টারনেটিভ কোনো পথ থাকবে না তখন তারা আবারও সেই আগের ওয়েতে চলে আসার চেষ্টা করবে, যার কারণে আপনি আসলে আলটিমেটলি শিশু শ্রম বন্ধ করতে পারছেন না। মাননীয় স্পিকার, সেকেন্ড যে বিষয়টা আমরা এর মাধ্যমে শিশুদের ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমার কথা এখানে শেষ করছি। ধন্যবাদ জানাচ্ছি মাননীয় সরকার দলীয় হুইপ
জনাব আব্দুল্লাহ আল জাওয়াদকে। তিনি অত্যন্ত চমৎকারভাবে গঠনমূলক পর্বের বক্তব্য শেষ করেছেন। এ পর্যায়ে আমি আহ্বান করছি আজকের এই ছায়া সংসদের গঠনমূলক পর্বের সর্বশেষ বক্তা, বিরোধী দল থেকে বিরোধী দলীয় হুইপ আব্দুল্লাহ চৌধুরী জাহ্নবীকে তার বক্তব্য উপস্থাপন করবার জন্য আহ্বান করছি। I starting my speech in 3, 2, 1, start. থ্যাংক ইউ ম্যাডাম স্পিকার। ফার্স্টেই বলতে চাই যে আমার গভ থেকে বারবার হচ্ছে সচেতনতা নিয়ে অনেক কথা বলে গেছেন। তো ফার্স্টে আমি বলতে চাই যে ওনাদের ওয়ার্ল্ডে ওনারা একদম শিশুদেরকে সুরক্ষা কিভাবে দিবেন সেটার কোনো কথা বলে যেতে পারেননি। তারা বারবার দারিদ্রতার কথা বলছেন, কিন্তু তাদের ওয়ার্ল্ডে তারা কিভাবে এই ফান্ডিংটা পরিচালনা করবেন কিংবা তারা দারিদ্রতা কিভাবে বিমোচন করবেন সেটা একদম কোনো ক্লিয়ার অ্যান্সার দিয়ে দিতে পারেনি। আজকে মানুষ সচেতন হচ্ছে, কিন্তু সচেতন তাও হচ্ছে। কয়েকদিন আগেই আমরা দেখতে পাই যে বাংলাদেশ বিমান বাহিনীর এমডির বাসা থেকে একজন শিশুকে অনেক অত্যাচার করা হয় এবং অত্যাচার করার পরে তাকে বিভিন্ন মিডিয়া উদ্ধার করে। কিন্তু সেখানেও কি তারাও তো শিক্ষিত ছিল, সেখানেও তো তারাও তো সচেতন ছিল শিশুশ্রম থাকা সত্ত্বেও, কিন্তু ওইখানেও শিশুশ্রম হয়েছে। তাও এখানে কি সচেতনতা থাকা সত্ত্বেও মানুষের শিশুশ্রম হইতেছে। তারা বারবার চায়ের দোকানের কথা বলতেছে। চায়ের দোকানে পুলিশ থাকে না ঠিকই, কিন্তু চায়ের দোকানে কিভাবে সচেতন জনগণ থাকে সেটাও তারা বলে যেতে পারে, পারেনি। অ্যান্ড বাংলাদেশ এমন একটা ওয়ার্ল্ড যেখানে হচ্ছে যেখানে অনেক বেশি বৈচিত্র্যের মানুষ বসবাস করে, বিভিন্ন জাতির মানুষ বসবাস করে। তাই এখানে কখনোই সম্ভব নয় সবাইকে সচেতন করা। আপনি কতজনকে সচেতন করবেন? আপনি 10 জনকে সচেতন করবেন, 20 জনকে সচেতন করবেন বা 30 জনকে সচেতন করবেন, কিন্তু আপনার ওই সচেতনতা কতজনের মধ্যে থাকবে সেটা আমরা জানি না মাননীয় স্পিকার। কারণ প্রত্যেক জায়গায় একজন না একজন খারাপ মানুষ থাকেই। মাননীয় স্পিকার, আমাদের কাছে দেখতে হবে যে কোন ওয়ার্ল্ডটা বেশি সিকিউর। আমরা আমাদের ওয়ার্ল্ডে বেশি কোন ওয়ার্ল্ডে শিশুশ্রমটা কমে যাচ্ছে। আমরা আমাদের ওয়ার্ল্ডে শিশুদেরকে বেশি সুরক্ষা দিতে পারতেছি এবং তাদের যে প্রসেসটা, এটা একটা লং টাইম প্রসেস। আমাকে এখন দেখতে হবে আজকে যে শিশুটা অত্যাচারের সম্মুখীন হইতেছে, আজকে যে শিশুটা শোষণের সম্মুখীন হচ্ছে, তার কাজ করার না ইচ্ছা থাকা সত্ত্বেও নিচ্ছি না, কাজ না করার ইচ্ছা থাকা সত্ত্বেও কাজ করতে হইতেছে, সেই সব শিশুটার কি হবে? তাদের দীর্ঘমেয়াদী প্রক্রিয়াতে তারা কিভাবে সেই সব শিশুদেরকে সাহায্য করবে সেটার কোনো কথাই বলে যেতে পারেনি। কিন্তু আজকে যখন আইন আছে, আইনের প্রয়োগ আছে, যখন শাস্তি পাচ্ছে, তখন সেই তাৎক্ষণিক সমস্যাটা না সমাধান হচ্ছে। কিন্তু তাদের যে দীর্ঘমেয়াদী পরিবর্তন আছে, সেই পরিবর্তনের মাধ্যমে তারা কিভাবে তাদের যে সমস্যার সমাধান করবে সেটা বলে যেতে পারেনি। মাননীয় স্পিকার, আইন মানুষকে বাধ্য করে, কিন্তু এই যে সচেতনতা, এটা মানুষকে বোঝায়। আপনি মানুষকে সচেতন করেন, কিন্তু আপনি কত পার্সেন্ট মানুষকে ঠিক সচেতন করতে পারতেছেন সেটা আপনি নিজেকে জানেন না। কিন্তু যখন প্রত্যেকটা জায়গায় আজকে আইনের প্রয়োগ হবে, তখন আমার মনের মধ্যে একটা ভয় থাকবে, ভাই আজকে যদি আমি কোনো শিশুকে অত্যাচার করি বা শিশুর অনিচ্ছা থাকা সত্ত্বেও নিচ্ছি না, শিশুর অনিচ্ছা থাকা সত্ত্বেও কাজ করে, তখন আমার উপর পুলিশ বিভিন্ন অ্যাকশন নিতে পারে। আজকে ঠিক আছে, আজকে হয়তো চায়ের দোকান বা নর্মাল যেসব ইটের ভাটাগুলো ওইখানে হইতেছে পুলিশ বা আইন ঠিক মতো পরিচালনা হচ্ছে না। কিন্তু ইভেন ইফ আমাদের যে সিকিউরিটি ব্যবস্থা, বিভিন্ন জায়গায় পুলিশ সার্চ করতেছে, শিশু শ্রমিকদেরকে বের করে আনছে। যদি আমি সতীদাহ প্রথার কথাও বলি, সতীদাহ প্রথা সম্পর্কে আগে অনেক মানুষ সচেতন করার চেষ্টা করছে, বহুত মানুষকে সচেতন করা হয়েছে, কিন্তু এটা কখন কার্যকর হয়েছে? যখন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সকলকে নিয়ে সম্মিলিতভাবে আইন তৈরি করছে এবং 100 জনের স্বাক্ষর প্রদান করছে, 100 জনের স্বাক্ষর প্রদান করা হয়েছে এবং আইন তৈরি করা হচ্ছে, নিচ্ছি না, আইন তৈরি করা হচ্ছে, তখনই শুধুমাত্র এই সতীদাহ প্রথাটা বিলুপ্ত করা সম্ভব হয়েছে। বাল্যবিবাহ সম্পর্কে আমরা জানি, বাল্যবিবাহ সম্পর্কে বাংলাদেশের জনগণ জানে, এটি খুবই খারাপ একটা জিনিস, এটা হচ্ছে স্বাস্থ্যগত ঝুঁকিরও কারণ হতে পারে। কিন্তু তাও ইভেন এখানে হচ্ছে বাল্যবিবাহ চলতেই ছিল, বাল্যবিবাহ কখনো থামেনি। এখানেও মানুষ সচেতন ছিল, কিন্তু মানুষ জানতো যে বাল্যবিবাহ খারাপ, কিন্তু তাও বাল্যবিবাহ চলতেছিল। কিন্তু যখন আইন প্রয়োগ করা হলো, যখন যৌতুকের বিরুদ্ধে আইন প্রয়োগ করা হলো যে না, যৌতুক আপনি নিতে পারবেন না, আপনি বাল্যবিবাহ করতে পারবেন না, তখনই কিন্তু আমাদের সমাজ থেকে আস্তে আস্তে বাল্যবিবাহ বা সতীদাহ প্রথার মতো যে জিনিসগুলো ছিল সেগুলা হচ্ছে কমে আসতে শুরু করলো। আইন সবসময় কখনো পপুলারিটিকে ফলো করে না, আইন হচ্ছে রাইট অফ প্রোটেক্টকে ফলো করে। আইন স্বাধীনভাবে কাজ করতে পারে, কিন্তু অ্যাওয়ারনেস শুধুমাত্র আইনকে সাপোর্টই করতে পারে। যখন আইন শক্ত হয়, আইনের প্রয়োগ শক্ত হয়, শুধুমাত্র
তখনই শুধুমাত্র অ্যাওয়ারনেস কাজ করে। আপনি কয়জন মানুষের মধ্যে অ্যাওয়ারনেস তৈরি করতে পারবেন সেটা আপনারা নিজেরাও জানেন না, কিন্তু আইন যখন কঠোরভাবে প্রয়োগ করা হবে না, তখন মানুষ একটা ভুল কাজ করার আগে 100 বার ভাবে, যার ফলে আস্তে আস্তে যে শিশু শ্রমের যে বিষয়গুলো আছে সেগুলো একবারই বিলুপ্ত হতে থাকবে। তো দ্যাটস ওয়াই আমরা দেখিয়ে দিয়ে যাই যে তাদের ওয়ার্ল্ড থেকে আমাদের ওয়ার্ল্ড বেশি সিকিউর। তাদের ওয়ার্ল্ডে যে দীর্ঘমেয়াদী কাজটা তারা করতেছে সেটা আমরা খুবই স্বল্প সময়ের মধ্যে করতে পারতেছি, এবং আমরা খুবই স্বল্প সময়ের মধ্যে শিশু শ্রমকে রোধ করতে পারতেছি, কারণ আমাদের মধ্যে তাৎক্ষণিক বিচার করা সম্ভব হইতেছে, এবং আমরা মানুষদেরকে বাধ্য করতে পারতেছি, এবং আমরা মানুষের মধ্যে সেই ভয়টা সৃষ্টি করতে পারতেছি যে ভাই তুমি যদি শিশু শ্রম করো বা তুমি যদি শিশুদের উপর অত্যাচার করো বা শিশু শ্রমের সাথে জড়িত থাকো, তাহলে অবশ্যই তোমার উপর আইন প্রয়োগ করা হবে এবং তুমি শাস্তি পাবে। যার ফলে কি হবে, সে আস্তে আস্তে যার ফলে কি হবে, আমাদের ওয়ার্ল্ডে শিশু শ্রমের যে কাজটা থাকবে সেটা আস্তে আস্তে কমে আসতে থাকবে। থ্যাংক ইউ মাননীয় স্পিকার। ধন্যবাদ জানাচ্ছি মাননীয় বিরোধী দলীয় হুইপ আব্দুল্লাহ চৌধুরী জাহ্নবীকে তার বক্তব্য উপস্থাপন করবার জন্য। আমরা আমাদের সাথে সরকার দলের আরো 2 জন সংসদ সদস্য ছিলেন, জনাব জুবায়ের হাত তোলেন, এবং জারিফ, এবং বিরোধী দলে 2 জন সংসদ সদস্য ছিলেন, তাদের মধ্যে নূর জাহান ফাতেমা এবং নূর আফরিন প্রধান। আমরা দুঃখ প্রকাশ করছি যে আপনাদের বক্তব্য আমরা আজকে শুনতে পাচ্ছি না, আমরা ভবিষ্যতে কোনো একদিন আপনাদের বক্তব্য শুনব। সম্মানিত সদস্যবৃন্দ, আজকের এই ছায়া সংসদের সম্মানিত সাংসদবৃন্দ, আপনারা দেখেছেন যে বিরোধী দল বারবারই গুরুত্ব দিয়ে বলতে চাচ্ছে আইনের কঠোর প্রয়োগের মাধ্যমে শিশু শ্রম রোধ করতে হবে, এবং সরকার দল বলছেন মাইন্ডসেট পরিবর্তনের মাধ্যমে তারা এই শিশু শ্রমকে রোধ করতে চান। মোটা দাগে এই দুটো যুক্তি আমরা পেয়েছি 2 দলের পক্ষ থেকে। তো এ পর্যায়ে আমি আহ্বান করব বক্তাদের যুক্তি খণ্ডন পর্বে অংশগ্রহণ করবার জন্য। যুক্তি খণ্ডন পর্বের প্রথম বক্তা বিরোধী দলীয় উপনেতা জনাব আহমদ জারিফ, তাকে তার বক্তব্য উপস্থাপন করবার জন্য। ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, আমরা দেখি বিরোধী দলের সম্মানিত উপনেতা কিভাবে যুক্তিটি খণ্ডন করেন। স্টার্টিং মাই স্পিচ ইন 3, 2, 1। মাই স্পিকার, দেখেন আজকে গভর্নমেন্ট টিম বেশ কিছু কারণে ডিবেটটা হারতেছে। প্রথমত, আজকে যখন আমরা ওদেরকে অ্যাকাউন্টেবিলিটি নিয়ে প্রশ্ন করে যাই যে সামাজিক সচেতনতার মাধ্যমে ওরা কিভাবে অ্যাকাউন্টেবিলিটি তৈরি করতে পারতেছে, সেটা কোনো রিপ্লাই ওরা দিয়ে যেতে পারে নাই। দ্বিতীয়ত, আজকে আমাদের হুইপ এসে বলে দিয়ে যায় যে আপনারা অ্যাকচুয়ালি কতজন মানুষকে সামাজিকভাবে সচেতন করতে পারতেছেন এর কোনো পার্সেন্টেজ আপনার কাছে নাই। আমাদের হুইপ আরো বলে দিয়ে যায় যে আমাদের আজকে বাংলাদেশ এমন একটা জায়গা যেখানে চাইলে আপনি সবাইকে সচেতন করতে পারবেন না, কারণ এখানে অনেক বেশি বৈচিত্র্য আছে, এটা অনেক বেশি লং টার্ম প্রসেস। এরকম একটা প্রসেসে আপনার শিশুদের সুরক্ষা সবার আগে প্রাধান্য পাওয়া দরকার শিশু শ্রম রোধ করার জন্য। সেইখানে তারা দেখাই যেতে পারে নাই যে এরকম একটা লং টার্মের প্রসেসের মাধ্যমে তারা কিভাবে শিশুদেরকে সুরক্ষা দিতে পারতেছে এবং তারা কিভাবে অ্যাকচুয়ালি সব মানুষকে সচেতন করতে পারতেছে। দেখেন মাননীয় স্পিকার, আজকে ডিবেটটা বেশ কিছু ক্ল্যাশে এসে দাঁড়ায় গেছে। আজকে আমরা বিশ্বাস করি যে আমাদের যখন গোল ছিল যে শিশু শ্রমটাকে কমায় আনা, আজকে আমরা আমাদের ওয়ার্ল্ডে প্রোটেকশন দেওয়ার মাধ্যমে, আমাদের ওয়ার্ল্ডে অ্যাকাউন্টেবিলিটিগুলো থাকার কারণে, আমাদের ওয়ার্ল্ডে আইন প্রয়োগ হওয়ার কারণে আমরা শিশু শ্রম কমায় আনতে পারতেছি। তাদের ওয়ার্ল্ডে তারা সামাজিক সচেতনতার মাধ্যমে শুধুমাত্র শিশু শ্রম কমায় আনার চেষ্টা করতেছে। দেখেন মাননীয় স্পিকার, আমি আরেকটা উদাহরণ দিতে চাই। ইন্ডিয়াতে চাইল্ড লেবার ডাটা, ইউনিসেফের ইন্ডিয়ার চাইল্ড লেবার ডাটা অনুযায়ী ভারতে শিশু শ্রম আইন 1986 প্রয়োগ হওয়ার পরে খুবই দ্রুত গতিতে ভারতে শিশু শ্রম কমে গিয়েছে। বাংলাদেশেও যখন আপনি কঠোরভাবে আইন প্রয়োগ করা শুরু করবেন তখন দেখা যাবে যে এই আইনগুলো প্রয়োগের ফলে শিশু শ্রমগুলো কমে আসা শুরু করবে। কারণ দেখেন মাননীয় স্পিকার, আমরা শুরু থেকেই দাবি করে আসতেছি যে শিশু শ্রম এমন একটা সমস্যা যেটা একটা সিস্টেমের সমস্যা। এটা কখনো এমন সমস্যা না যে মানুষের সামাজিক কিংবা নৈতিক চিন্তা থেকে এরকম করে একটা সমস্যা আসে। যখন এটা একটা সিস্টেমের সমস্যা, ওই সিস্টেমটাতে আপনার কঠোর আইন প্রয়োগ করা না হইলে আপনি কখনোই একটা সিস্টেমের সমস্যাগুলো চেঞ্জ করতে পারবেন না। কারণ আপনার সিস্টেমে সবসময় এমন কিছু মানুষজন এক্সিস্ট করতেছে যারা অ্যাকচুয়ালি অনেক বেশি পাওয়ারফুল, যারা চেষ্টা করবে আপনার সামাজিক সচেতনতাগুলো নামে নীতি নৈতিকতাকে পাশ কাটায় যাওয়ার, এবং যারা অ্যাকচুয়ালি কোনো নীতি নৈতিকতা মানে না, এরকম মানুষজন আমাদের দুইটা ওয়ার্ল্ডে এক্সিস্ট করে। এরকম মানুষজন না কখনোই শিশু শ্রম রোধ করতে আগ্রহী হবে না, আপনি যতই তাদেরকে বুঝাইতে চান। যখন তাদেরকে আপনি
ভয়ের মাধ্যমে বা শাস্তির মাধ্যমে বলবেন, তখন তারা চিন্তা করবে যে না ভাই অ্যাটলিস্ট আমার শিশুশ্রমগুলো কমায় আনা দরকার। স্টিল তারা যদি আমরা যদি পুরোপুরি শিশুশ্রম বন্ধ করতে নাও পারে, স্টিল আমরা একটা ম্যাক্সিমাম অ্যামাউন্টে আমরা জিনিসগুলোকে কমায় আনতে পারবো। কারণ কি? কারণ যদি স্টিল তারা আইন দিয়ে টাকা দিয়ে আইন কিনে নেওয়ার চেষ্টা করে, স্টিল ওইখানে তাদের রিস্ক থাকবে অনেক বেশি। তারা চাইলেও সবসময় শিশুদেরকে নিয়ে আসতে পারবে না, কারণ তাদের অনেক বেশি টাকা দেওয়া লাগবে এটার কারণে, যেটা কারণে তাদের কষ্ট অনেক বেশি হয়ে যাবে। তো তারা চাইলেও না শিশুদেরকে এত বেশি সহজে নিতে পারবে না। তো কঠোর আইন প্রয়োগ করার ফলে কম্পারেটিভলি আমাদের ওয়ার্ল্ডে শিশুশ্রমগুলো অনেক বেশি কমে যাইতেছে তাদের ওয়ার্ল্ডের চাইতে। এই কারণে আমরা মনে করি আজকে আমরা আমাদের ডিবেটটা উইন করতেছি। ভেরি প্রাউড টু অপোজ। ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত বিরোধী দলীয় উপনেতা জনাব আহমদ জারিফকে তার বক্তব্য উপস্থাপন করবার জন্য। এ পর্যায়ে আমরা আমাদের আজকের এই ছায়া সংসদের সর্বশেষ বক্তার বক্তব্য শুনবো। যুক্তি খণ্ডন পর্বের বক্তব্য রাখবেন মাননীয় মন্ত্রী সাইদ বিন কামাল। মাননীয় মন্ত্রী সাইদ বিন কামাল। হ্যালো, স্ট্যান্ড মাই স্পিচ ইন 3, 2, 1। স্যার, ডিবেটটা কেন বিরোধী দল আজকে হারে? এক নাম্বার, ওরা যে আজকে সিকিউরিটির কথা বলতেছে, ওরা যে বারবার বলতেছে যে শিশু শ্রমে তারা শিশুদের সিকিউরিটি পারতেছে, এটা হচ্ছে সবচেয়ে বড় ভুয়া কথা। কেন? আমার ফুল স্পিচ থেকে আসছে, আমার ফার্স্ট, সেকেন্ড, থার্ড, আমরা বারবারই বলতেছি যে এই শিশুদের পয়েন্ট অফ ভিউটা বুঝতে হবে, এইদের প্যারেন্টসদের পয়েন্ট অফ ভিউ বুঝতে হবে। তারা আসলে কেন আসলে শিশুশ্রম করতে পাঠায়? তারা এই জন্যই শিশুশ্রম করতে পাঠায়, তাদের অর্থনৈতিক অবস্থা খারাপ, রাইট? তার মানে আপনি যদি আইন দিয়ে আজকে তাদেরকে শিশুশ্রম বন্ধ করে দিলেন, তাদের তো অর্থনৈতিক অবস্থা খারাপ, তাদের তো খাইতে হবে, তারা কই যাবে? তারা এক নাম্বার, তারা হয়তো মাদকাসক্তি যাবে, তারা হয়তো ডার্কের মানে মাদকের জায়গায় চলে যেতে পারে। দ্বিতীয়ত, তারা হয়েছে যে আপনার বিরুদ্ধে আন্দোলন করা স্টার্ট করবে। তারা হয়েছে বলার চেষ্টা করবে এই সরকার এত খারাপ কেন, এই সরকার হয়েছে যে আইন দিছে, আমাদেরকে খাবার দেয় নাই, ভাত দেয় নাই, কিছু দেয় নাই, তারপর আমাদেরকে আবার শিশুদের কাজও করতে দিতেছে না, এটা আবার কেমন সরকার? এই প্রবলেমটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ছিল, ওটা কোনো ধরনের কথা বলে নাই। দাদা, আমরা কি বলছি? আমরা বলছি যে দেখেন, আমার ওয়ার্ল্ডে মানুষজনগুলো সচেতন কিছু মানুষ এক্সিস্ট করে, এনজিও কিছু আছে। যখন আমার ওয়ার্ল্ডে সচেতনটা এখন কে করবে? এখন গভর্নমেন্ট সচেতন করার জন্য একটু পদক্ষেপ নিবে, যে পদক্ষেপ আমার ফার্স্ট স্পিকার থেকে আসছে, যে ক্যাম্পেইন করবে, ফ্রি ক্যাম্পেইনগুলো করবে, ফ্রি স্কুলিংগুলো করবে এবং ফান্ডিংগুলো করবে। এগুলোর মাধ্যমে গভর্নমেন্ট যখন সচেতনতা ক্রিয়েট করবে, আমরা বিশেষ করে তখন যেই সকল মানুষগুলো আগে সচেতন ছিল তারা আসলে সুন্দরভাবে তাদের জন্য কাজ করতে পারবে, তাদের কাছে কর্মসংস্থানের জন্য উদ্বুদ্ধ করতে পারবে, এবং তখন মানুষের কাছে এইটা অনেক বেশি সুন্দর হবে। কেন কি? কেননা আমরা বিশ্বাস করি বর্তমান ওয়ার্ল্ডে এই সকল ধরনের জিনিসপাতিগুলো অনেক বেশি মিডিয়া কাভারেজ পায়। অর্থাৎ মিডিয়া কাভারেজ পাওয়ার ফলে আপনার ওয়ার্ল্ডে যেটা অনেক বেশি কমিউনিটি ক্রিয়েট হবে, রাইট? যেটা আমি আমার স্পিচ থেকে বলছি, যখন এই ধরনের কমিউনিটিগুলো ক্রিয়েট হবে, এনজিওর সাথে কাজ করবে, তখন আমরা বিশ্বাস করি তারা যে বলছে যে আপনার ওয়ার্ল্ডে কতজন মানুষকে আপনি সচেতন করতে পারবেন, আমরা বিশ্বাস করি আপনার সবাইকে সচেতন করতে পারবেন। রাদার তাদেরকে এই জিনিসটা বলা উচিত ছিল যে আপনারা আসলে কত জায়গায় আইনটা প্রয়োগ করতে পারবেন। আপনাকে পাহাড়ি অঞ্চল, উপকূলীয় অঞ্চল, ওই সকল প্রত্যন্ত অঞ্চলে ওই সকল সিস্টেমগুলো বন্ধ করতে পারবেন, কোনো অ্যান্সার ছিল না। দ্বিতীয়ত, আমরা বিশ্বাস করি এই জায়গা থেকে তারা আমাদেরকে বলে যে হয়েছে যে তারা হচ্ছে যে লং টার্মের প্রসেসগুলো, যারা অনেক বেশি লং টার্ম প্রসেস, শর্ট টার্ম প্রসেস ওদেরটা। আমরা বিশ্বাস করি আপনার ওয়ার্ল্ডে কোনো শর্ট টার্ম প্রসেস বা আপনি আসলে কিছু করতে পারতেছে না। আমরা বিশ্বাস করি লং টার্ম প্রসেস যদি আমরা মানুষের মেন্টাল জিনিসটা পরিবর্তন করতে পারি, আমরা বিশ্বাস করি আপনার ওয়ার্ল্ডে আমরা আগে থাকি। দ্বিতীয়ত, ওরা আজকে যে ফর্মাল সেক্টর নিয়ে কথা বলে, ওরা বলছে আইনের মাধ্যমে মানুষজন ভয় পাবে, এটা সবচেয়ে বড় ভুয়া কথা। আপনি আইনের মাধ্যমে চায়ের দোকানে এগুলোতে আপনি কখনোই আসলে জিনিসের রেট দিতে পারবেন না। আপনি কতটা চায়ের দোকানে যাবেন, আপনি কতটা হচ্ছে যে লেগুন স্ট্যান্ডে যাবেন, আপনি আসলে কতটা ইটের ভাটায় যাবেন, কতটা চামড়ার দোকানে যাবেন, এই সকল জায়গায় আপনি কখনো আইন দিয়ে করতে পারবেন না। আমরা বিশ্বাস করি এই সকল জায়গায় আপনার সচেতনতা অনেক বেশি ইম্পর্টেন্ট। এই সচেতন হইলে মানুষজন আসলে তখন আইনের কাছে যাবে। মানুষ যখন সচেতন, তখন যেই মানুষটা দেখবে যেখানে একটা খারাপ কাজ হইতেছে, তখন সে ভাবে যে আচ্ছা গভর্নমেন্ট যেহেতু বলছে আমাদেরকে সচেতন করছে, এখন আমরা সচেতন, তারপরে তখন ভাবে যে ঠিক আছে আমরা আইনের আশ্রয় নেই। তখন এই যে যারা আসলে এই কাজটা করাইতেছে চায়ের দোকানে, এই তাদেরকে আসলে দিন শেষে হয়েছে যে যাতে পুলিশে দিয়ে যাবে। রেদার গভর্নমেন্ট চাইলেই আসলে প্রত্যেকটা চায়ের দোকানে কখনো ইনফরমেশন পৌঁছাতে পারবে না, আপনার যতই ভালো সরকার হোক, কারণ আপনার ওয়ার্ল্ডে শিশু শ্রম অনেক অনেক পরিমাণের আছে, রাইট? এখন বিশ্বাস করেন যে যেই জিনিসটা ওরা একটা কথা বলছে যে ইন্ডিয়া কয়দিন আগে হয়েছে যে মানুষজন এতদিন তো সচেতন ছিল, তারপরে কেন আসলে শিশু হত্যা হয়েছে, রাইট? আপনাকে বুঝতে হবে এতদিন মানুষজন হয়তো বা সচেতন ছিল, বাট আমরা এখন গভর্নমেন্ট থেকে সচেতনের যে ক্যাম্পেইনগুলো চালু করতেছি, অর্থাৎ এই জিনিসটা বোঝানো বেশি ইম্পর্টেন্ট। গভর্নমেন্ট এগুলো করতেছে, কোনো মানুষ করতেছে না, সেটা কালেকটিভলি আগাবে। ধন্যবাদ। ধন্যবাদ জানাচ্ছি সরকার দলীয় মন্ত্রী জনাব সাইদ বিন কামালকে তার বক্তব্য উপস্থাপন করবার জন্য। আমরা আমাদের বক্তব্যের আজকের এই ছায়া সংসদের সর্বশেষ পর্যায়ে চলে এসেছি, একদমই শেষ পর্যায়ে। আমরা বিচারকদের বক্তব্য শুনবো। বিচারকদের মধ্য থেকে বক্তব্য রাখবেন জনাব সুলতান মাহমুদ রূপস, শিক্ষক, গাজীপুর ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজ, সাবেক সভাপতি, রাজশাহী বিশ্ববিদ্যালয় বিতর্ক মঞ্চ। জনাব সুলতান মাহমুদ রূপস।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে অনেক অনেক বেশি শুভেচ্ছা জ্ঞাপন করছি। খুব চমৎকার বিতর্ক হয়েছে। আমার পক্ষে সরকারি দল এবং বিরোধী দল বসা উভয়ে অনেক অত্যন্ত যুক্তি নির্ভর এবং ঘোরধার বক্তব্যের মাধ্যমে তাদের চমৎকার কথাগুলো একটি শিল্পের আকারে উত্থাপন করেছে। এই জন্য সবার পক্ষ থেকে বিতার্কিকদের জন্য আমি একটা করতালি প্রত্যাশা করছি। আসলে যুক্তিতে শানিত হোক বুদ্ধির মঞ্চ। মানুষের যুক্তি, মানুষের শানিত কথাগুলো যখন মানুষের কি বলে খুব সাধারণ কথাগুলো যখন যুক্তির মাধ্যমে উঠে আসে, তখন কথাগুলো খুব শুনতে অত্যন্ত শ্রুতিমধুর লাগে। তখন মনে হয় যেন যুক্তির রাজ্যে হারিয়ে যাচ্ছি। এত চমৎকার ক্ষুরধার যুক্তি আমাদের ছোট ছোট বন্ধুরা তোমরা যারা উপস্থাপন করেছো, সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিকভাবে আবারও ধন্যবাদ জ্ঞাপন করছি। আসলে প্রথমত একটি বিষয় না বললেই নয়, আজকে যারা এটার সাথে আয়োজন করেছেন ফুলকুড়ি আসর, খুব চমৎকার একটি আয়োজন করেছেন। কারণ আজকে যারা শিশু, তারাই আগামী দিনের এই বাংলাদেশকে লিড করবে। শুধু বাংলাদেশ না, আমাদের প্রিয় কবি কাজী নজরুল ইসলামের একটা ঐতিহাসিক কথা আছে যে বিশ্বজগৎ দেখবো আমি আপন হাতের মুঠোয় পড়ে, সংকল্প কবিতার মাধ্যমে। সো আজকে যারা এখানে পার্লামেন্টারিয়ান, তারাই কিন্তু আগামীর পার্লামেন্ট পরিচালনা করবে। আমাদের আগের প্রাজ্ঞ বিচারক তিনি কথা বলে গেছেন। ইভেন শুধু বাংলাদেশ না, বরং বাংলাদেশের বাহিরেও বিভিন্ন দেশে কিন্তু সেই সুযোগটা আছে। তো অনেকগুলো ব্যাকরণগত কথা আমি বলবো না, কারণ এর আগের প্রাজ্ঞ বিচারক তিনি বলেছেন। কয়েকটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে আজকে যারা সরকার পক্ষ এবং বিরোধী দল ছিলেন, একটা বিষয় কেউই খুব জোরালোভাবে উত্থাপন করেননি, আপনার সপক্ষে যে দাবি ছিল। অতএব মাননীয় স্পিকার, আমার দাবিটি যেন ওই মহান সংসদে সর্বসম্মতিক্রমে গৃহীত হয়, এর জোরালো দাবি জানাচ্ছি। এটা সরকারি দলের পক্ষেও কেউ বলে নাই, বিরোধী দলের পক্ষেও কেউ বলে নাই। সুতরাং এটা একটা ল্যাকিং ছিল আমার মনে হয়। মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত চমৎকার সংজ্ঞায়ন করেছেন। তিনি একটি কথা বারবার বলে যাচ্ছিলেন যে শিশুশ্রম অফ করার যে ব্যাপারটা, আসলে শিশুশ্রম রোধের কথা আমরা বলছিলাম। অনেকটা বাংলিশ এখানে প্রচলন হয়েছে আসলে। তো বাংলিশ যদি অ্যাভয়েড করা যেত খুব ভালো হতো। আমাদের পার্লামেন্টে যেটা হয়, মাননীয় প্রধানমন্ত্রী এবং বিরোধী দলীয় নেতা কর্তৃক কর্মবন্টন, আমাদের সাংসদরা এসে এই কথাগুলো বলে যাবেন, এই প্যারামিটারগুলো দাঁড় করিয়ে যাবেন। তারা যদি এটা করে যেতেন, এটা খুব চমৎকার হতো। এরপর যে বিষয়গুলো খুব চমৎকারভাবে আসছে মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে, আত্মসচেতনতা, সামাজিক সচেতনতা খুব জোরালোভাবে উত্থাপন হয়েছে এই দাবিগুলো। মাননীয় বিরোধী দলীয় নেতা অত্যন্ত চমৎকার কথা বলেছেন। আইনের প্রয়োগের ব্যাপারে তার দৃষ্টিভঙ্গি খুব জোরালো অবস্থানে তিনি নিয়ে গেছেন। রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ এবং সার্বিক জাতীয় নিয়ন্ত্রণের কথা তিনি অত্যন্ত সুচারুরূপে বলেছেন। কিন্তু যেহেতু মাননীয় প্রধানমন্ত্রীর সংজ্ঞায় কিছুটা ল্যাকিংস আমার মনে হয়েছে, তিনি পুনরায় সংজ্ঞায়ন করতে পারতেন। এটা আজকের সংসদকে আরও বেশি প্রাণবন্ত এবং স্মৃতিমধুর করত। পরিসংখ্যান শুরুতে না দিয়ে পরিসংখ্যান বক্তব্যের মাঝখানে দিলে খুব ভালো হতো। এবং ঠিক একইভাবে আপনারা যে প্রত্যাশা করছেন, এই প্রস্তাবনাটি যেন কোনোভাবে এই সংসদে গৃহীত না হয়, এর জোরালো দাবি কিন্তু আপনারা কেউ উত্থাপন করেন নাই। মাননীয় মন্ত্রীর ব্যস্ততা মনে হচ্ছে অনেক 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 বেশি ব্যস্ততা ছিল, তাই না? খুব মনে হচ্ছে তিনি কথাগুলো শেষ করতে পারলে বেঁচে যাচ্ছেন, ব্যাপারটা এমন আর কি। মন্ত্রীর সম্ভবত মিটিং আছে। হ্যাঁ, সম্ভবত মাননীয় মন্ত্রী খুব ব্যস্ত মানুষ। কাল ক্ষেত্রে স্থানকাল পাত্র ভেদে মাননীয় প্রধানমন্ত্রীর চেয়েও হয়তো বা ব্যস্ত বেশি থাকতে পারেন। সেক্ষেত্রে এমন হচ্ছিল যেন আমরা কথাগুলোই আমরা শুনতে পাচ্ছিলাম না ভালোভাবে। মনে হচ্ছে যেন কোনটার সাথে কোনটা লেগে যাচ্ছে, বেঁধে যাচ্ছে, কন্ট্রাডিক্টরি হয়ে যাচ্ছে। এটা একটা ল্যাকিংস মনে হচ্ছিল। পরিসংখ্যান উপস্থাপন করেছেন মাননীয় মন্ত্রী, কিন্তু পরিসংখ্যানের ক্ষেত্রে আমার এর আগের প্রাজ্ঞ বিচারক তিনি বলেছেন তথ্যসূত্র উপস্থাপন করতে হবে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে তথ্যসূত্র যদি আমি উপস্থাপন না করি, এটা নাল অ্যান্ড ভয়েড হয়ে যাবে এই সংসদে। সো এটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ, যে তথ্যসূত্র কোন পত্রিকার কোন পরিসংখ্যান কারা এটা সার্ভে করেছে, এই তথ্য সংখ্যানগুলো উপস্থাপন করা উচিত। তিনি যে বিষয়গুলো অত্যন্ত জোরালোভাবে নিয়ে এসেছেন, মিডিয়ার সচেতনতার মাধ্যমে সরকারকে চাপ প্রয়োগ, এই বিষয়গুলো উঠে এসছে। বিরোধী দলীয় উপনেতা খুব চমৎকার বলেছেন। আত্মসচেতনতার প্রতি তিনি অত্যন্ত জোরালো বক্তব্য উপস্থাপন করেছেন। সরকার দলের মাননীয় হুইপ তিনি আইনের ফাংশনের কথা বলেছেন, যে আইনটা কিভাবে ফাংশন করবে এ ব্যাপারে তিনি মেকানিজম দেখিয়ে গেছেন। আর্থিক সহযোগিতার মাধ্যমে তিনি দারিদ্র্য দূরীকরণের যে চেষ্টা, এটা সামঞ্জস্যতা তিনি পার্লামেন্টে দেখিয়ে গেছেন।
একই সাথে বিরোধী দলীয় হুইপ তিনিও খুব চমৎকার বলেছেন, বিভিন্ন জাতিগোষ্ঠী, একটা দেশে অনেক ধরনের জাতিগোষ্ঠী জাতিপুঞ্জ থাকে, তো তাদের কাজ তাদেরকে সবাইকে সচেতন করা সম্ভব না একই সাথে, সুতরাং আইনের এনফোর্সমেন্টটা তিনি এখানে দেখিয়ে গেছেন। অত্যন্ত যুক্তি নির্ভর কথা বলেছেন, সতীদাহ প্রথা, বাল্য বিবাহের মতো পয়েন্টগুলো এখানে এসছে, ল এনফোর্সমেন্টের ব্যাপারে তিনি অত্যন্ত জোরালো বক্তব্য উপস্থাপন করেছেন। একইভাবে আমরা যদি রিবেটাল রাউন্ডে আসি, রিবেটাল রাউন্ডে যুক্তি খণ্ডন পর্বে একটা বিষয় পার্লামেন্টে দেখা হয়, সেটা হচ্ছে নতুন করে কোনো যুক্তি আনা যাবে না, কখনোই নতুন কোনো যুক্তি আনা যাবে না, প্রতিপক্ষ যে যুক্তিগুলো দেবে ওগুলোই খণ্ডন করতে হবে। তো আমি দেখলাম সবার মধ্যে এই টেন্ডেন্সি আছে যে নতুন করে, আমি তো সময় পাই নাই, মাননীয় স্পিকার আমাকে 5 মিনিট সময় দিয়েছে, এত কম সময় আসলে আমার বক্তব্য শেষ করতে পারি নাই, সো আমি একটু সময় নেই, এটা না করে নতুন যুক্তি না নিয়ে এসে আবার পুনরায় মানে যে যুক্তিগুলো এসছে সেগুলো খণ্ডন করা প্রয়োজন ছিল। এবং এন্ডিংয়ের ক্ষেত্রে যেটা ল্যাকিং ছিল, যে প্রস্তাবনার পক্ষে বা বিপক্ষে কারো কোনো জোরালো অবস্থান ছিল না, এর বাইরে অনেক ভালো বিতর্ক হয়েছে, খুব চমৎকার। এই জন্য আমি আমার ব্যক্তিগত আমার পক্ষ থেকে সবাইকে অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি। একটা বিষয়, একটা স্লোগান তোমাদেরকে দেই, কথা বলি, সেটা হচ্ছে যে বিতর্ক করতে জানে সে পৃথিবীকে বোঝাতে পারে। সুতরাং যে বিতর্ক করতে জানে সে পৃথিবীকে বোঝাতে পারে। আমি বোঝাবো আমার তর্ককে অত্যন্ত উচ্চমার্গীয় শব্দচয়ন চিন্তাভাবনা দিয়ে যদি আমি নিয়ে যেতে পারি, তাহলে এই পৃথিবীর যে কোনো অসাধ্যকে আমি সাধন করতে পারবো। অনেক চমৎকার আলোচনা হয়েছে, অনেক অনেক ধন্যবাদ সবাইকে, আর তোমাদের উত্তরোত্তর সফলতা কামনা করছি, এবং যারা আজকের বিজয়ী হবে তাদের শুভকামনা, এবং যারা রানার্স আপ হবে তাদের প্রতি আরও বেশি প্রত্যাশা শুভকামনা রেখে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই ছায়া সংসদের সম্মানিত বিচারক ছিলেন জনাব সুলতান মাহমুদ রূপস, শিক্ষক, গাজীপুর ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজ, সাবেক সভাপতি, রাজশাহী বিশ্ববিদ্যালয় বিতর্ক মঞ্চ। সম্মানিত বিতর্কী বন্ধুরা, আমরা আনুষ্ঠানিকভাবে আমাদের বিতর্কের কার্যক্রম এখানেই সমাপ্ত ঘোষণা করছি আজকের মতো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। এর মধ্য দিয়ে আমাদের আজকের আমাদের এই আয়োজনে আমাদের অনুষ্ঠানের প্রধান অতিথি প্রবেশ করেছেন। আমাদের আজকের ফুলকুড়ি বিতর্ক উৎসব 2026-এর প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন নির্বাচিত সংসদ সদস্য, ঢাকা 18 আসনের সম্মানিত এমপি জনাব এস.এম. জাহাঙ্গীর হোসেন। আমরা জনাব এস.এম. জাহাঙ্গীর হোসেনকে আজকের আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আমরা ফুলকুড়ি তালির মাধ্যমে আমাদের অতিথিকে স্বাগত জানাতে চাচ্ছি। 1 2 1 2 3। আমি আজকে আমাদের এই পার্লামেন্টের সম্মানিত স্পিকারকে আজকের এই অধিবেশন সমাপ্ত করার জন্য অনুরোধ জানাচ্ছি। জি, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধনু ধান্য পুষ্প ভরা আমাদের বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা, ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সে দেশ আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি। চন্দ্র সূর্য গ্রহ তারা কোথায় উজ্জ্বল এমন ধারা, কোথায় এমন খেলে তরি তেমন কালো মেঘে, তার পাখির ডাকে ঘুমিয়ে উঠি, পাখির ডাকে জেগে। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশ
আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি। ভাইয়ের মায়ের এত স্নেহ কোথায় গেলে পাবে কেহ, ও মা তোমার চরণ দুটি বক্ষে আমার ধরি। আমার এই দেশেতে জন্ম যেন এই দেশেতে মরি। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সে দেশ আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি। ধন্যবাদ। ধন্যবাদ ইয়ামিন রাফসানকে তার সুন্দর কণ্ঠে একটি সঙ্গীত উপস্থাপনা করার জন্য। সুপ্রিয় দর্শক মণ্ডলী এবং ক্ষুদে বিতার্কিক বন্ধুরা, আমাদের আজকের এই ফুলকুড়ি বিতর্ক উৎসব 2026-এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন নির্বাচিত সংসদ সদস্য ঢাকা 18 আসনের সম্মানিত এমপি জনাব SM জাহাঙ্গীর হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সম্মানিত অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম ও প্রধান আলোচক হিসেবে উপস্থিত আছেন ফুলকুড়ি আসরের প্রধান পরিচালক ও বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদের সম্মানিত কাউন্সিলর মুজাহিদুল ইসলাম। এবং আমাদের আজকের এই সংসদে স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সম্মানিত আইনজীবী অলি ইব্রাহিম ভাইয়া। আমরা আমাদের ফুলকুড়ি বিতর্ক উৎসব 2026-এর পক্ষ থেকে ফুলকুড়ি তালির মাধ্যমে অতিথিদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগতম। 1 2 1 2 3। আমাদের ফুলকুড়ি আসর ঢাকা মহানগরী শতদল শাখার সম্মানিত পরিচালক মোহাম্মদ হাবিবুল্লাহ ভাইয়াকে আমাদের আজকের এই সম্মানিত অতিথিদেরকে নিয়ে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। এ পর্যায়ে আমাদের আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথির কথা নিয়ে আসছেন SM জাহাঙ্গীর হোসেন। SM জাহাঙ্গীর হোসেনকে তার প্রধান অতিথির কথা নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। শিশু পার্লামেন্ট নামটা শুনতেই নিজের কাছে মনে হয় আমি তো পার্লামেন্টে গিয়েছি আপনাদের ভোটে, তাই না? আমি কিন্তু নতুন পার্লামেন্টে গিয়েছি এবছর। এই যে এখানে যারা বসে আছে ইনশাল্লাহ আজ থেকে হয়তো 20 বছর পর বা 15 বছর পর, না 15 বছর, হ্যাঁ 20 বছর পর এখান থেকে অনেকে ইনশাল্লাহ এই পার্লামেন্টে যাবে। আজকে যারা শিশুদেরকে নেতৃত্ব দিচ্ছে, আজকে যারা আমাদের এই কিশোর ছাত্রছাত্রীদেরকে যে নেতৃত্ব দিচ্ছে, একদিন ইনশাল্লাহ তারা জাতিকে নেতৃত্ব দেবে, এটাই স্বাভাবিক। এবং আমি আপনাদের উদ্যোক্তা ওনাকে আমি বলতেছিলাম যে আপনারা আমাকে ধন্যবাদ জানাচ্ছি, একটি সুন্দর অনুষ্ঠান করতেছেন, একটি সুন্দর প্রোগ্রাম হাতে নিয়েছেন। যে বাংলাদেশে লিডারশিপের অনেক অভাব আছে, সেই লিডারশিপের অভাব যদি আমরা এখন থেকে গুছানোর চেষ্টা করি, পরিপূর্ণ করার চেষ্টা করি, তাহলে আমাদের এই শিশু থেকে শুরু করতে হবে। কারণ আপনি দেখেন আমরা যখন
সমাজে চলাফেরা করি, একজন সচেতন মানুষ হিসাবে আমরা অনেকেই ভালো মানুষ, সমাজে অনেক খারাপ মানুষও আছে। তো সেই খারাপ মানুষগুলো বেশি খারাপ কাজ করে যাদের পরিচিতি কম থাকে, সামাজিক মর্যাদা কম থাকে। কিন্তু যাদের সামাজিক মর্যাদা অনেক বেশি, যাদের পরিচিতি অনেক বেশি, যাদেরকে সমাজে ভালো মানুষ হিসেবে সবাই চিনে, তারা কিন্তু একটা খারাপ কাজ করতে গেলেও তাদের মাথায় বারবার আসে যে আমাকে তো সবাই চিনে, আমার তো ব্যাপক পরিচিতি আছে, আমি এই খারাপ কাজটা কেন করব, তাই না? এটা তো সত্যি। ধরো আমরা স্কুলে লেখাপড়া করি, একজন এখানে আমরা ধরো ছোটো বোনটা স্কুলের ক্যাপ্টেন, তো সেই ক্যাপ্টেন হলে তখন হয় কি, আমাদের ক্লাসে তখন 70 জন ছাত্র আছে বা ছাত্রী আছে, সেই ক্ষেত্রে ও কিন্তু একটা অপরাধমূলক কর্মকাণ্ড থেকে অনেক দূরে থাকে। কেন? আমি ক্লাসের ক্যাপ্টেন, আমাকে সবার দায়িত্ব নিতে হয়। এই দায়িত্ববোধ এটা যে আপনাদের এই বয়সে যে চলে আসে, ইনশাল্লাহ এখান থেকে ভালো লিডারশিপ আসবে, সুন্দর লিডারশিপ, এটাই বাস্তবতা। আজকে এখানে উপস্থিত আমাদের প্রিন্সিপাল সাহেব সহ আমাদের অনেক শিক্ষক শিক্ষিকারা আছেন, আমাদের অভিভাবকরা আছেন, আমাদের সন্তানেরা আছেন, এবং এই শিশু পার্লামেন্টের যে উদ্বোধক তিনিও এখানে উপস্থিত আছেন। আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। এরকম একটি প্রক্রিয়া করে জাতিকে আগামী দিনে নেতৃত্ব দেওয়ার জন্য, নতুন নেতৃত্ব গড়ে তোলার যে স্পৃহা, সেটা আমাদের এখন থেকে শুরু হয়েছে। এটা আগামী দিন দেশকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবে। এবং আমি আবারও বক্তব্য দীর্ঘায়িত না করে, আমার আরেকটি প্রোগ্রাম আছে 7টায় টাইম, তো যার কারণে এখানে আমার চিফ গেস্ট ইতিমধ্যে চলে এসেছেন, আমাদের অনেক সিনিয়র নেতা বাবু গয়েশ্বরচন্দ্র রায়। আমি আপনাদের সাথে আর একটু বেশি সময় থাকতে হলে ভালো লাগতো। তবে এই শিশু পার্লামেন্টে আজকে পুরোটা যদি আমি উপভোগ করতে পারতাম, যখন বিতর্ক শুরু হয়েছে, তাহলে আমার কাছে আরও ভালো লাগতো। আমি আপনাদের কাছে শিখতে পারতাম বা আমারও কিছু অভিজ্ঞতার কথা বলতে পারতাম। আমি যেদিন প্রথম দিন পার্লামেন্টে দাঁড়িয়ে কথা বলতেছিলাম, আমি রাজনীতি করি, 40 বছর রাজনীতির বয়স। যেদিন প্রথম পার্লামেন্টে দাঁড়িয়ে কথা বলবো, অনেক আবেগী হয়ে গিয়েছিলাম, কি বলবো চিন্তা করতেছিলাম। যখনই চোখ বন্ধ করে মাননীয় স্পিকার বলে শুরু করলাম, তারপরে দেখি আর কোনো সমস্যা নেই। কাজে আপনারা আজকে যারা মাননীয় স্পিকার বলে আপনারা কথা শুরু করছেন, ইনশাল্লাহ আগামী দিনে জাতীয় সংসদ, মহান জাতীয় সংসদে গিয়ে আপনারা একইভাবে কথা বলবেন, একই সুরে কথা বলবেন, দেশের জন্য, জনগণের জন্য, নিজেদের জন্য। ইনশাল্লাহ এই দেশ পরিবর্তন করার জন্য, এই সমাজ পরিবর্তন করার জন্য আপনারাই পারবেন। আমরা সকলে মিলে, ওই যে একটি আপনারা স্লোগান দিয়েছেন, দেশকে বদলে দিতে হলে আগে নিজেকে বদলে দিতে হবে। এই দিন বদলের পালা শুরু হয়েছে, সেই দিন বদল থেকে আমরা শিক্ষা নিয়ে আমরা আগামী দিন চলবো ইনশাল্লাহ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক ধন্যবাদ সম্মানিত এমপি স্যারকে তার মূল্যবান বক্তব্য উপস্থাপন করার জন্য। এ পর্যায়ে আমাদের পুরস্কার প্রতিযোগিতা ফলাফল ঘোষণা। ক গ্রুপ থেকে আজকের অধিবেশনে সেরা বিতার্কিক হয়েছে, শ্রেষ্ঠ বক্তা হয়েছে লালপদ্ম দল থেকে ফারিয়া আক্তার। ফারিয়া আক্তারকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। তারপরে আমাদের রানার্স আপ এবং বিজয়ী দল ঘোষণা ক গ্রুপে যে দলটি রানার্স আপ হয়েছে, তারা আজকের সংসদের অধিবেশনে বিরোধী দল ছিল, অর্থাৎ লালপদ্ম নওয়াব হাবিবুল্লাহ মডেল স্কুল অ্যান্ড কলেজ। তাদের সবাইকে আমরা মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। লালপদ্ম দলের সকল সদস্যকে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। তারপরে প্রস্তুত থাকবে আজকের ক গ্রুপে বিজয়ী দল, সরকারি দল রাজুক উত্তরা মডেল কলেজ। মঞ্চে আসার জন্য অনুরোধ করছি আজকের ক বিভাগের বিজয়ী দল রাজুক উত্তরা মডেল কলেজ। রাজুক উত্তরা মডেল কলেজের শিক্ষার্থীদেরকে দ্রুত মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। এ পর্যায়ে
আমাদের প্রধান অতিথির সম্মাননা স্মারক আমাদের আসরের প্রধান পরিচালক মুজাহিদুল ইসলাম ভাইয়াকে আমাদের আজকের প্রধান অতিথি এস এম জাহাঙ্গীর হোসেনের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। ব্যস্ততার কারণে আমরা আজকে আমাদের প্রধান অতিথি এস এম জাহাঙ্গীর হোসেনকে আমাদের আজকের আয়োজন থেকে বিদায় জানাতে হচ্ছে। এ পর্যায়ে খ গ্রুপের ফলাফল ঘোষণা। খ গ্রুপ থেকে যে বিতার্কিক বন্ধুটি শ্রেষ্ঠ বক্তা হয়েছে সে আজকের টিএমডিসি কিরোজ দল থেকে, তার নাম সাইদ বিন কামাল। সাইদ বিন কামালকে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আজকের খ গ্রুপে যে দলটি চ্যাম্পিয়ন হয়েছে সে দলটি আজকের সংসদের অধিবেশনে বিরোধী দল ছিল। তারা ঢাকা ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ থেকে, তাদেরকে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। চ্যাম্পিয়ন দলের সবাইকে মেডেল পরিয়ে দিচ্ছেন আমাদের আজকের বিশেষ অতিথি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সম্মানিত অধ্যক্ষ জিয়াউল আলম স্যার। খ বিভাগের যারা রানার্স আপ টিম হয়েছে তাদেরকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। রানার্স আপ হয়েছে টিএমডিসি কিরোজ তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা। টিএমডিসি কিরোজের সকল সদস্যকে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। গান গাবো ঘুম ভাঙাতে, রং নেবে কি রং দেব মনে রাঙাতে, গুনগুনাগুন গান গাবো ঘুম ভাঙাতে, ফুলের সুবাস ছড়িয়ে দেব মন প্রাণে, ফুলের সুবাস ছড়িয়ে দেব মন প্রাণে, সেই সুবাসে আসবে সুদিন সবখানে। বিভাগের রানার্স আপ টিমের সকল সদস্যকে মেডেল পরিয়ে দিচ্ছেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সম্মানিত অধ্যক্ষ জিয়াউল আলম স্যার। প্রভাত হবে মুখরিত আজ গানে, ফুলের সুবাস ছড়িয়ে দেব মন প্রাণে, ফুলের সুবাস ছড়িয়ে দেব মন প্রাণে, সেই সুবাসে আসবে সুদিন সবখানে। La la
রংধনু কয় আমার আছে সাতটি রং, কুড়ির বুকে যেমন সুরের শতেক ঢং। রংধনু কয় আমার আছে এ পর্যায়ে ক বিভাগের বিজয়ী দলের গলায়, বিজয়ী দলের সদস্যদের গলায় মেডেল পরিয়ে দিচ্ছেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সম্মানিত অধ্যক্ষ জিয়াউল আলম স্যার। আমার কাছে ঘুম ভাঙানি গান আছে, গোলাপ ডেকে বলছে খোকা আয় কাছে। আমার কাছে ঘুম ভাঙানি গান আছে, কইলো গালি হাসনা হেনা জুই বেলি। সন্ধ্যা হবে মাতোয়ারা আজ ঘানে, রং নেবে কি রং দেব মনে রাঙাতে। গুনগুনা গুন গান গাবো ঘুম ভাঙাতে, রং নেবে কি রং দেব মনে রাঙাতে। গুনগুনা গুন গান গাবো ঘুম ভাঙাতে। ফুলের সুবাস ছড়িয়ে দেব মন প্রাণে, ফুলের সুবাস ছড়িয়ে দেব মন প্রাণে। সেই সুবাসে আসবে সুদিন সবখানে, সেই সুবাসে আসবে সুদিন সবখানে, সেই সুবাসে আসবে সুদিন সবখানে। আজকের বিতর্কে অংশগ্রহণকারী ক্ষুদে বিতার্কিক বন্ধু ক এবং খ গ্রুপের বিতার্কিক বন্ধুদেরকে আমি দর্শক সারিতে বসার জন্য অনুরোধ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক মণ্ডলী এবং বিতার্কিক বন্ধুরা, এ পর্যায়ে আমাদের আজকের এই আয়োজনের বিশেষ অতিথির কথা নিয়ে আসছেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সম্মানিত অধ্যক্ষ জিয়াউল আলম স্যার। জিয়াউল আলম স্যারকে তার বিশেষ অতিথির কথা নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি সম্মানিত সংসদ সদস্য এস.এম. জাহাঙ্গীর হোসেন এবং ফুলকুড়ি আসরের পরিচালক মুজাহিদ অ্যান্ড অন্যান্য আগত অতিথিবৃন্দ, বিশেষ করে অভিভাবকবৃন্দ এবং প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ যারা আজকে শিশু পার্লামেন্টে অংশ নিয়েছ, আসসালামু আলাইকুম। এই শিশু পার্লামেন্ট, তোমরা কি জানো একটা দেশ 4টা পিলারের উপরে নির্ভর করে চালনা করা হয়। তার একটা পিলার হচ্ছে এক্সিকিউটিভ কমিটি। এক্সিকিউটিভ কমিটির মেম্বাররা হচ্ছে দেশের প্রধানমন্ত্রী থেকে মন্ত্রিত্ব যারা চালান বিভিন্ন ডিপার্টমেন্ট। আরেকটা হচ্ছে পলিসি মেকার, আইন প্রণেতা, এবং সেখানে হচ্ছে আমাদের এই পার্লামেন্ট, যেই পার্লামেন্টে আমাদের নির্বাচিত প্রতিনিধিরা বসেন এবং দেশের নিয়ে প্রতিনিধি, তারা দেশের নিয়মকানুন আইন প্রণেতা হিসাবে কাজ করেন। থার্ড হচ্ছে জুডিশিয়ারি, যেটা বিচারিক কার্য করে, এবং ফোর্থ বলা হয় সংবাদ মাধ্যম। তো আজকের যে শিশু পার্লামেন্ট, এটা আসলে আমাদের একটা অন্যতম পিলার দেশের। সে ফাউন্ডেশন তোমাদের হাতেই তৈরি হবে, কারণ এখান থেকে তোমরা যা শিখে যাচ্ছ, ভবিষ্যৎ তোমরাই একদিন এই পার্লামেন্টকে চালাবে। আমি আশা করব যে তোমাদের এই যে প্র্যাকটিসের মাধ্যমে তোমাদের একটা প্যাশন্স তৈরি হবে, একটা আইডিয়া হবে কিভাবে পার্লামেন্টে গিয়ে কথা বলতে হয়, যেটা আমাদের সংসদ সদস্য কিছুক্ষণ আগে বলে গেলেন যে এখান থেকেই তোমাদের শিক্ষা শুরু এবং এটা চলতে থাকবে। একটা সময় তোমরা নিজেরাই আমাদের যে সংসদ রয়েছে সেখানে তোমরা প্রতিনিধিত্ব করবে, আমি সেই আশাবাদ ব্যক্ত করছি। আমাদের মানসিক বিকাশের জন্য আমাদের যে টেক্সট বুক যতটুকু পড়া করানো হয় এটা এনাফ না, তোমাদেরকে অলওয়েজ এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের মধ্যে এঙ্গেজ থাকতে হবে। ফুলকুড়ি আসরকে আমি ধন্যবাদ জানাবো, তারা এরকম একটা সুযোগ করে দেওয়ার জন্য, যেখানে তোমরা এই ধরনের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস প্র্যাকটিস করার সুযোগ পাচ্ছ, কারণ এগুলো খুব দরকার পড়াশোনার পাশে। এটা তোমরা মানে প্র্যাকটিক্যাল একটা সুযোগ হচ্ছে যেখান থেকে তোমরা জীবনের শিক্ষাটা পাবে। তো এটা কন্টিনিউ করবে এবং ফুলকুড়ি আসরকেও আমি আশা করব তারা ভবিষ্যতে এই ধরনের আরও শিক্ষামূলক অ্যাক্টিভিটিস ইভেন্ট রাখবে, যার মাধ্যমে আমাদের পরবর্তী প্রজন্ম
বিভিন্ন শিক্ষায় শিক্ষিত হতে পারবে এবং নিজেদেরকে প্রস্তুত করতে পারবে এই দেশকে ভবিষ্যতে পরিচালনা করার জন্য। আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের এর আয়োজনের বিশেষ অতিথি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সম্মানিত অধ্যক্ষ জিয়াউল আলম স্যারকে তার গুরুত্বপূর্ণ কথা বলার জন্য। এ পর্যায়ে আমাদের সেমিফাইনাল পর্যন্ত ক গ্রুপ এবং খ গ্রুপ দুটো বিভাগেই যারা সেমিফাইনাল ব্রেক পেয়েছো, যারা স্পিকার্স ব্রেক পেয়েছো এবং যারা ডিবেটর অব দ্য টুর্নামেন্ট হয়েছো, তাদের ফলাফল ঘোষণা পর্ব এবং তাদের পুরস্কার প্রদান। ক বিভাগ থেকে তৃতীয় স্পিকার্স ব্রেক পেয়েছে দুজন, সম্মিলিতভাবে দুজন, সুবাইতা ইসলাম এবং আব্দুল্লাহ ইয়ামিন ইফাদ। সুবাইতা ইসলাম মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ, টিম অগ্নিবাগ, এবং আব্দুল্লাহ ইয়ামিন ইফাদ রাজুক উত্তরা মডেল কলেজ, টিম রাজুক জোয়ার। তোমাদের দুজনকেই আমি মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। এবং দ্বিতীয় স্পিকার্স ব্রেক পেয়েছে একই সাথে তিনজন, মোসলেহা জাহান ফাতিহা নর্থ হাবিবুল্লাহ মডেল স্কুল অ্যান্ড কলেজ, ফাইরুজ হুমায়রা আয়েশা রাজুক উত্তরা মডেল কলেজ, তকিত আহমেদ খান রাজুক উত্তরা মডেল কলেজ। তাদেরকে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। এবং ক বিভাগ থেকে ডিবেটর অব দ্য টুর্নামেন্ট হয়েছে মুমতাহিনা হাসনাত সুবা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ, টিম অগ্নিবাগ। এ পর্যায়ে খ বিভাগের স্পিকার্স ব্রেক এবং ডিবেটর অব দ্য টুর্নামেন্ট ফলাফল ঘোষণা। খ বিভাগ থেকে তৃতীয় স্পিকার্স ব্রেক পেয়েছে শরীফ আমির হামজা সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজ। শরীফ আমির হামজা সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজ। দ্বিতীয় স্পিকার্স ব্রেক পেয়েছে একই সাথে দুজন, জান্নাতুল ইয়াসমিন সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজ, তালহা জুবায়ের সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজ, টিম প্রজ্ঞাপথ। এবং খ বিভাগে যারা ডিবেটর অব দ্য টুর্নামেন্ট হয়েছে আহমদ জারিফ ঢাকা শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ। সফলতার ছোঁয়া পেতে খুঁজবো ভালো সাথী, নিত্য হবে গান, নিত্য কলম। আমাদের আজকের বিশেষ অতিথি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সম্মানিত অধ্যক্ষ জিয়াউল আলম স্যারকে সম্মাননা স্মারক তুলে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের ফুলকুড়ি আসরের প্রধান পরিচালক মুজাহিদুল ইসলাম ভাইয়াকে। এ পর্যায়ে আমাদের প্রধান আলোচক সম্মাননা, আমাদের প্রধান আলোচককে সম্মাননা স্মারক তুলে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সম্মানিত অধ্যক্ষ জিয়াউল আলম স্যারকে। এ পর্যায়ে আমাদের আজকে পুরো সংসদীয় অধিবেশন জুড়ে যে ভাইয়াটি স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেছেন অলি ইব্রাহিম ভাইয়া, এ পর্যায়ে অলি ইব্রাহিম ভাইয়াকে সম্মাননা স্মারক তুলে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি জিয়াউল ইসলাম স্যারকে। আজকের দুটো অধিবেশন জুড়ে যে সম্মানিত বিচারকরা বিচার কার্য পরিচালনা করেছেন, আমি তাদেরকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। এ পর্যায়ে বিচারকদের সম্মাননা স্মারক, বিচারকদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি আমাদের আজকের আয়োজনের বিশেষ অতিথি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সম্মানিত অধ্যক্ষ জিয়াউল আলম স্যারকে।
পুরস্কার গ্রহণ করছে আব্দুল আল কুরাইশ, সভাপতি, ডিবেট বাংলাদেশ। পুরস্কার গ্রহণ করছে আবু সুফিয়ান নোমান ভাইয়া, সাধারণ সম্পাদক, ডিবেট বাংলাদেশ। আমরা বিচারকদেরকে অনুরোধ জানাচ্ছি একটা গ্রুপ ফটো তোলার জন্য, মঞ্চে অবস্থান করার জন্য। সম্মানিত বিচারকদেরকে নির্দিষ্ট আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। এ পর্যায়ে আমাদের আজকের আয়োজনের সমাপনী বক্তব্য দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি ফুলকুড়ি আসর ঢাকা মহানগরী শতদল শাখার সম্মানিত পরিচালক মোহাম্মদ হাবিবুল্লাহকে। আমাদের পথ চলা আলোক মিছিল আনবে নতুন সারা, জাগবে নিখিল। জাতীয় শিশু কিশোর সংগঠন ফুলকুড়ি আসর 1974 সাল থেকে দীর্ঘ 51 বছর ধরে প্রতিষ্ঠা লাভ থেকে একতা, শিক্ষা, চরিত্র, স্বাস্থ্য, সেবার ন্যায় 5টি মহান আদর্শকে নিয়ে কাজ করছে। তারই ধারাবাহিকতায় ফুলকুড়ি আসরের 52তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ঢাকা মহানগরী শতদল শাখা কর্তৃক ফুলকুড়ি বিতর্ক উৎসব শিশু পার্লামেন্ট 2026-এর আজকের ফাইনাল পর্বে আমাদের সামনে উপস্থিত আছেন সম্মানিত অতিথিবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট বিতার্কিক বন্ধুরা, অভিভাবক ও ফুলকুড়ি বন্ধুরা, সবাইকে আমার সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাদের সবাইকে আমাদের আজকের এই আয়োজনের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। আপনারা দীর্ঘ দুপুর থেকে আমাদেরকে সময় দিয়েছেন, উপস্থিত ছিলেন এবং বিতর্ক উপভোগ করেছেন। বিশেষ করে যে বিতার্কিক বন্ধুরা এত ঘাত প্রতিঘাত পেরিয়ে আজকে ফাইনাল রাউন্ডে এসেছে এবং বিজয়ী হয়েছে। পৃথিবীকে গড়তে হলে সবার আগে নিজকে গড়ো, বিল্ড দাইসেলফ টু বিল্ড দ্য ওয়ার্ল্ড। আমরা যদি সুন্দর একটা পৃথিবী গড়তে চাই তাহলে সবার আগে আমার নিজেকে পরিবর্তন করতে হবে, নিজেকে গড়ে তুলতে হবে, তাহলে সুন্দর পৃথিবী এমনিতেই গড়ে উঠবে। এই প্রয়াসকে সাথে নিয়েই ফুলকুড়ি আসর কাজ করে যাচ্ছে। ফুলকুড়ি আসরের পক্ষ থেকে আপনাদের সবাইকে আজকের আয়োজনে অংশগ্রহণ করার জন্য শুভেচ্ছা জানাচ্ছি, জানিয়ে আমাদের আজকের এই আয়োজন এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।